সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 128তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাকে আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শোনাই। আমরা তখন চট্টগ্রাম সরকারি কোয়ার্টারে থাকতাম, যেহেতু আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিল। তো একদিন আমার আব্বা হুট করে আমাদের বাসায় একটা কাজের মেয়ে নিয়ে আসে। তো মেয়েটার বয়স এরকম হবে যেন 20 থেকে 22 বছরের মতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মেয়েটা প্রচুর পরিমাণ প্রাণবন্ত। আমাদের ঘরে ঢোকার সাথে সাথে আমার মাকে মা করে সম্বোধন করতে শুরু করে এবং আমাদের পরিবার প্রত্যেকটা সদস্যকে নিজের মতো করে আপন করে নেয়। তো তারই প্রায় 5 থেকে 6 মাস মেয়েটা আমাদের বাসায় থাকে। এরপরে হঠাৎ করে একটা সময় মেয়েটা খুব অসুস্থ হয়ে যায়, মানে প্রচুর পরিমাণ বমিট হচ্ছে এবং বমির সাথে ব্লাড বেরোচ্ছে। মা তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো মা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মা চিন্তা করতেছে তার পুরোটা বডি মা চেক আপ করাবে। যখন পুরোটা বডি মা চেক আপ করায়, মা বুঝতে পারে, মানে ডাক্তার আমার মাকে বলে যে মেয়েটা নাকি একটা কিডনি অনেক আগেই নষ্ট হয়ে গেছে, আর বাকি কিডনিটাও প্রায় একেবারে শেষের পথে, যে কোনো সময় এটা মারা যেতে পারে। এটা বলার পরে মা তখন প্রচুর পরিমাণ কষ্ট পায়, শর্ট খায়। মা বাসায় এসে আমাদের সবাইকে রাতের বেলায় ডেকে ব্যাপারগুলো বলার পরে আমরা তখন মেয়েটাকে পারিবারিকভাবে ডাকিয়ে তাকে বলি যে তুই মন খারাপ করিস না, আমরা তোকে চিকিৎসা করব, বাঁচাবো, কিন্তু তোর এই অবস্থা। এটা বলে আমরা সব দুঃখজনকভাবে মেয়েটার মুখের দিকে তাকায় থাকি। মেয়েটা এই সময় একটা অট্ট হাসিতে মেতে ওঠে। হাসি দেওয়ার পর আমি জিজ্ঞেস করি, কী ব্যাপার, তুই তো জানিস তুই মরে যাবে, কিন্তু হাসতেছিস কেন? তখন আমাকে বলতেছে, ভাইয়া আপনারা তো জানেন না, আপনাদের বাসায় আসার আগেই কিন্তু আমি জানি যে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনিও নষ্ট হওয়ার পথে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তখন মেয়েটার মুখের দিকে তাকে আমি চিন্তা করতেছি, নিশ্চিত মৃত্যু সামনে যেন এই মানুষটা কেমন অট্ট হাসিতে মেতে আছে, কত মানে সে মরণকে বিন্দুমাত্র ভয় করতেছে না। প্রিয় বন্ধুগণ, আমরা চেষ্টা করেছিলাম মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু ভীষণ দুঃখজনকভাবে 2 মাস পরে মেয়েটা আমাদের বাসায় মারা যায়। আজকে যখন আমি শেফালির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমাদের ওই মরে যাওয়া কাজের মেয়েটার কথা ভীষণ মনে পড়লো। প্রিয় বন্ধুগণ, শেফালির জীবনের এই গল্পটা শুধু গল্প বলবো না, এটা মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা সুন্দরী মেয়ের জন্য ভীষণ শিক্ষণীয় হবে। তাই বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম শেফালি আক্তার। আমার বাড়ি চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজপাড়া গায়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আর আছে আমার দাদা দাদি। আমার কোনো ভাই বোন নেই। আমাদের পরিবারটা একটা নিম্নবিত্ত পরিবার বলা চলে, কারণ আমার আব্বা আমাদের এলাকার একটা ছোট্ট বাজার আছে, ওই বাজারে আমার আব্বা বুট মুড়ি বিক্রি করে। যারা গ্রামের মানুষ তারা বুঝতে পারবেন যে শীতকালে ওই রকম টঙের দোকানে বুট মুড়ি পেঁয়াজু এইসব মানে ভাজা পড়া জিনিস বিক্রি করা হয়। তো আমার আব্বা এগুলো বিক্রি করে, এটা দিয়ে বাবা যে পরিমাণ টাকা উপার্জন করে ওইটা দিয়ে আমাদের সংসারটা কোনোভাবেই চলে যাচ্ছিল। তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একটা পর্যায়ে আমার দাদি অসুস্থ হয়ে যায়। দাদি যখন প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যায়, তখন আমার আব্বা আমার দাদিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অ্যান্ড ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে আমার দাদির নাকি ফুসফুসিতে সমস্যা আছে। তো ডাক্তার অনেকগুলো ঔষধ লিখে দেয়, বলে যে ওই ওষুধগুলো কন্টিনিউ খাওয়াতে হবে, তা না হলে যে কোনো সময় ওনার অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। তো তারপরও দাদি সবসময় পিঠ ব্যথা পেট ব্যথা ওরকম বলে চিল্লাচিল্লি করে, মানে একদিন ওষুধ না আনলে পরের দিন আসলে দাদি আর মানে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তো দেখা যায় কি দাদিকে এভাবে ওষুধ খাওয়াতে গেলে আমার আব্বা আর আমাদের সংসারটা ঠিকমতো চালাইতে পারে না। আর আমার একটা কাকাও ছিল, কিন্তু আমার কাকা চট্টগ্রাম শহরে রিক্সা চালায়, উনি গ্রামেও আসে না, দাদা দাদির কোনো খোঁজখবরও নেয় না। তো এভাবে অভাব অনটনের মাঝে আমাদের দিনগুলো কাটতেছিল। একটা পর্যায়ে আমার মা আমার বাবাকে বলতেছে, তুমি যদি তোমার মায়েরই এভাবে চিকিৎসা করো তাহলে আমার মেয়েটার ভবিষ্যৎ কী? আমার মা বলতেছিল যে আমাকে স্কুলে ভর্তি করানোর জন্য। আমার তখন স্কুলে ভর্তি হওয়ার মতো বয়স হয়েছিল, কিন্তু আমার আব্বা আমাকে স্কুলে ভর্তি করায় না। এটা আব্বা আমাকে স্কুলে ভর্তি করে না, আব্বা আমাকে দিয়ে ওই দোকানে কাজ করায়। মাঝে মাঝে মানে আমার আব্বা এদিক সেদিক যায়, আমি দোকানে ক্যাশে বসে থাকি। তো এইভাবে দিনগুলো যাচ্ছে, কিন্তু পরিবারে প্রচুর পরিমাণ অভাব দেখা দেয়। অ্যান্ড অভাবের একটা পর্যায়ে আমার মা একদিন আমার আব্বার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করে আমাদের বাড়ি থেকে আমার নানু বাড়িতে চলে যায়। তো নানু বাড়িতে যাওয়ার পর আমার বাবা কিন্তু বেশ কয়েকবার ট্রাই করে মাকে নানু বাড়ি থেকে নিয়ে আসার জন্য। বাবা যতবারই যায় আমার মা আর আসে না।
একটা পর্যায়ে আমার বাবা জানতে পারে যে আমার মা নাকি মানে আমার মা আমার বাবাকে ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দিয়ে মা অন্য কোথাও বিয়ে বসে যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি তো মায়ের একটা মেয়ে ছিলাম। আমার মা একটাবারের জন্য আমার কথার চিন্তা করলো না। মা অন্যত্রে বিয়ে হয়ে মা চলে যায়। তো মা যখন বিয়ে করে অন্য কোথাও চলে যায়, বাবা তখন আর মানে আমার বাবা তখন প্রচুর পরিমাণ বিপাকে পড়ে যায়। বাবাকে সবাই বলতেছে বিয়ে করার জন্য বিয়ে করার জন্য বিয়ে করার জন্য, কিন্তু আমার বাবা বলতেছে যে আমি বিয়ে করলে মেয়েটার একটা সৎমা আসবে, তো আমার মেয়েটা সৎমায়ের সাথে হয়তো ভালো থাকতে পারবে না, তো এই জন্য আমার আবার বিয়ে করে না। তো দেখতে দেখতে আমি তখন অনেক বড় হয়ে যাই, মানে 6-7-এ পড়ি। তো বড় হবার পরে আমার আচ্ছা এর মাঝে কিন্তু আমার দাদিটা মারা যায়, আমার দাদি মারা যায়, আমার দাদা থাকে। তো আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন মানে আমার কাছে খুব খারাপ লাগে যে মানে সবার মা আছে, আমার মা নাই। মানে আগেও আমার ব্যাপারটা খুব খারাপ লাগতো, কিন্তু মানে আমার দাদি থাকতে কিন্তু আমি মানে অভাবটা বুঝতাম না। সবসময় আমার দাদি আমাকে নিজের মতো করে রাখতো। মানে আমার দাদি আমার কাছে, আমার দাদিও ছিল, আমার মাও ছিল। কিন্তু দাদি মারা যাওয়ার পর থেকে আমি জানি কেমন একটা একা হয়ে যায়। পরে আমার আব্বাকে বলি যে আব্বা তুমি বিয়ে করো। মানে আমি নিজে আমার আব্বাকে বিয়ে করার জন্য প্রেশার দিই। তো আমি যখন খুব বেশি প্রেশার দিচ্ছিলাম, পরে আমার আব্বা বিয়ে করে। আব্বা বিয়ে করে এখন আমার বাসা মানে আমাদের ঘরে একটা সৎমা আসে। তো সৎমাটা প্রথম দিকে একটু ভালো ছিল, বাট শেষের দিকে অতিরিক্ত প্রবলেম করতে শুরু করে। মানে অতিরিক্ত প্রবলেম এরকম হয় যে সবসময় আমার দাদার সাথে ঝগড়া করে। মানে আমার দাদার সাথে এত পরিমাণ ঝগড়া করে, আমি কিন্তু আমার দাদাকে প্রচুর ভালোবাসি, আমার দাদাকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি, কিন্তু সবসময় যখন আমার দাদার সাথে ঝগড়া করে আমার তখন সহ্য হয় না। একদিন আমি কী করি, আমি নিজে আমার সৎমায়ের সাথে ঝগড়া লেগে যাই। অ্যান্ড ঝগড়া লাগার পর তখন সৎমা আমাকে খুব মারে, মানে খুবই মারে। আমার আব্বা যখন বাজার থেকে আসে রাতের বেলায়, আমার দাদা তখন আমার সৎমাকে মানে আমার বাবাকে বলে যে দেখ না শেফালিকে আজকে কী পরিমাণ মারছে তোর বউয়ে। আমার আব্বা কিন্তু মানে আমার সৎমাকে কিছুই বলে না। মানে সৎমা আসার পর থেকে আমার আব্বা জানি কেমন পরিবর্তন হয়ে গেছে। তো এরপর আমার বুকে প্রচুর পরিমাণ কষ্ট। আমি তখন আর রাগ করে স্কুলে যাই না, আমি আর পড়াশোনা করি না, বাট আমি বাড়িতেই থাকি। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা পর্যায়ে আমার একটা সৎ ভাই হয়। তো সৎ ভাই হওয়ার পরে আমার সৎ ভাইটাকে নিয়ে প্রচুর পরিমাণ হ্যাপি, মানে অনেক খুশি, এবং আমার আব্বাও আমার সৎ ভাইটাকে নিয়ে ভীষণ খুশি। এই পর্যন্ত কিন্তু আমার যে মা চলে গেছে, আমার আপন মা কিন্তু একটাবারের জন্য আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আর আমিও আর আমার নানু বাড়িতে যাচ্ছি না, আমি আমাদের বাড়িতেই থাকতেছি। এভাবে যাইতে যাইতে আমি তখন মোটামুটি অনেক বড় হয়ে যাই। মানে আমার বেসের যে ছাত্রছাত্রীগুলো ছিল তখন তারা মোটামুটি এসএসসি পরীক্ষার্থী, অনেক বড়। তো অনেক বড় হয়ে যায়, কিন্তু আমার মনের ভিতরে কোনো শান্তি নেই। মনটা সারাক্ষণে আমি মানে খুবই মন খারাপ করে থাকি। একে তো মা নাই, দ্বিতীয়ত ঘরে হচ্ছে সৎ মা, অ্যান্ড দাদার উপরেও তখন প্রচুর পরিমাণ টর্চারিং হয়, বাবা কথা শোনে না। মানে সব কিছু নিয়ে খুবই বিপাকে পড়ে যায়। মানে বুঝতে পারতেছিলাম না যে কী করা যাবে। তখন আমাদের এলাকার পাশে, মানে আমাদের পার্শ্ববর্তী বাড়ির একজন ভাইয়া থাকে, ওনার নাম হচ্ছে জাকির ভাই। তো জাকির ভাই মানে ভীষণ ভালো মানুষ, সবসময় আমাকে দেখলে একটু বেশি আদর আপ্যায়ন করে, ভালো আছিস কিনা, কী করতেছিস, মানে প্রচুর পরিমাণ আমাকে টেক কেয়ার করে। উনি কিন্তু আমার বয়সের খুব বড় হবে না, লাইক 2 থেকে 3 বছর বড় এরকম হবে। তো উনিও তেমন কিছু করে না, উনিও একরকম বাড়িতে ওরকম বেকারি থাকে। তো ওনার সাথে আমার মানে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক মানে যে আমরা যেহেতু একই বাড়িতে থাকি, সবসময় ওনার সাথে কথা বলি, অ্যান্ড উনি আমার দুঃখ সুখের কথাগুলো অনেকে বলি, উনি ওনার মানে কথাবার্তাগুলো আমাকে বলে। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হতে হতে ওনার সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। মানে প্রেম ভালোবাসাটা কীভাবে হয় এটা আমি জানি না, আমার আসলে ঠিক মনে পড়তেছে না কি উনি আমাকে ভালোবাসি বলেছিল নাকি আমি বলেছিলাম। কিন্তু সবসময় এরকম কথা বলতে বলতে আমাদের মাঝে একটা ভালো প্রেমের সম্পর্ক হয়। তো দিন যত সামনের দিকে যাচ্ছিল, ওনার সাথে আমার প্রেমের গভীরতা ততই বাড়তেছিল। তো তখন আমি প্রচুর পরিমাণে ওনার সাথে রিলেশন করি। একদিন হয় কি যে উনি সন্ধ্যার সময় আমাদের ঘরে আসে, মানে সন্ধ্যার সময় আমাদের ঘরে আসে, সন্ধ্যা বলবো না, লাইক রাত 8টা 8:30 দিকে। তো 8:30 দিকে আমাদের ঘরে আসে, ঘরে আসার পর আমার সাথে বসে বসে কথা বলতেছে। তো তখন কিন্তু আমার ছোটো ভাইটা দেখার পরে আমার ছোটো ভাইটা মানে উনি একটু বেশি দুষ্টমি করে, আমার গায়ে হাত দেয় বা আমি ওনার গায়ে হাত দিয়ে একটু বেশি দুষ্টমি করি। তো ব্যাপারগুলো উনি কী করে, আমার সৎমাকে গিয়ে বলে। তো সৎমাকে গিয়ে যখন বলে, তখন সৎমা করে কি, মানে আমাদেরকে ডাক না দিয়া আমাদের গ্রামের মানে আশেপাশের বাড়ির ভিতরে যত মানুষ ছিল, যত মহিলা ছিল, পুরুষ ছিল, সবাইকে ডেকে নিয়ে এসে তারপর আমাদেরকে ঘরের ভিতরে ধরে। মানে ঘরের ভিতরে ধরার পর আমরা কিন্তু বসেছিলাম, মানে খারাপ কোনো কিছুই করতেছিলাম না। এখন ধরার পরে তখন মানে প্রচুর পরিমাণে আমাদেরকে মারে, মানে আমাকেও মারে, তারপরে জাকির ভাইকেও মারে। একটা সময় জাকিরের গলায় হচ্ছে মানে জুতার মালা পর্যন্ত পরায়া দেয়।
তো জাকির কিন্তু অত বড়লোক ছিল না, মোটামুটি মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান ছিল। জাকিরের বাবা হচ্ছে ওরকম কিছুই করতো না, এমনি মাঠে ঘাটে কাজ টাজ করতো। ওর আবার ছোট বোন ছিল 2জন, ও ছিল 1জন। তো এরপরে এই পরিস্থিতি যখন এরকম হয়, তো আমি তখন আমি সবার কাছে বলি যে আমরা তো কিছুই করি নাই। কিন্তু আমাদের গ্রামের মানুষ আমাদের কোনো কথাই শোনে না। জাকিরকে প্রচুর প্রচুর মেরে তারপর ওকে জোতার মালা পরিয়ে গ্রাম থেকে বিদায় করে দেয়। অ্যান্ড আমি তখন কারো কাছে মুখ দেখাইতে পারি না। যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে জিজ্ঞেস করে, কিরে তুই নাকি জাকিরের সাথে ধরা খাইছিলি, তুই নাকি জাকিরের সাথে আকাম করতে যায় ধরা খাইছিস। এরকম করে আমাকে খুবই খুবই ছোট করে কথা বলে। আমার কাছে মনে হয় যে অপমানে এত পরিমাণ অপমান হই, নিজের মুখটা পর্যন্ত কাউকে দেখাইতে পারি না। দিন যত যাচ্ছে আমার বুকের মাঝে কষ্টের পরিমাণটা ততই বাড়তেছে। তো যাই হোক, এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন রাতের বেলায় আমাদের পার্শ্ববর্তী বাড়ি জাকিরদের বাড়ির একটা ছেলে, যার নাম হচ্ছে এনায়াত হচ্ছে আমাদের ঘরের জানালার মধ্যে ঠুকঠুক করে শব্দ করতেছে অনেক জোরে জোরে। তো আমি তখন জানালা খুলি, আমি আর আমার ছোট ভাইটা একসাথে ঘুমাই। তো যখন জানালা খুলি তখন এনায়াত আমাকে বলতেছে যে জাকির ভাই আসছিল তোমার সাথে দেখা করার জন্য, পুকুর পাড়ে যাইতে বলছে। এটা বলার পর তখন আমি কি করি, দৌড়ে পুকুর পাড়ে যাই, একেবারে দৌড়ে পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে যাওয়ার পর দেখি যে ও পুকুর পাড়ে দাঁড়ায় আছে। আমি তখন বলি যে কি ব্যাপার, তুমি তুমি করেই সম্বোধন করি যে তুমি এতদিন কোথায় ছিলে। খুবই কান্না আসে, আমার খুব খারাপ লাগে। তখন ও আমাকে বলে যে কি করব, গ্রাম থেকে আমাকে এভাবে বের করে দিছে, গ্রামে তো ঢোকার কোনো উপায় নেই। তখন আমি খুবই কান্না করে করে বলি যে তুমি তো গ্রাম থেকে টিকে বেরিয়ে গেলা, তুমি তো ভালোই আছো, তুমি কি একটাবার আমার কথা চিন্তা করছিলা যে আমি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে থাকতে পারি, আমার উপরে কি হচ্ছে। ও আমাকে বলে কি হচ্ছে, আমি বলি আমি ঘর থেকে বেরোতে পারি না, প্রতিটা মানুষ আমাকে প্রচুর পরিমাণ অপমান করে, আমাকে দেখলেই বলে যে আমি নাকি তোমার সাথে আকাম করতে গিয়ে ধরা খাইছি, খুবই খারাপ ভাষায় কথা বলে। আমি তখন ওর কাছে কান্না করতে করতে ওর পায়ে ধরে ফেলি, ধরে বলতেছে যে তুমি আমাকে এই নরক থেকে মুক্তি দাও, আমি না সহ্য করতে পারতেছি না। তখন আমাকে বলে তুমি যাও, চলো আমার সাথে চলো। আমি বললাম কি বলো, চলবো ও বলে আমার সাথে চলো, আমি একটা বাসা ঠিক করছিলাম, চট্টগ্রাম শহরে একটা বাসা ঠিক করছি, আমি ওইখানে তোমাকে নিয়ে ভাড়া থাকবো। আমি একটা চাকরি দেখেছি গার্মেন্টসে, আমি গার্মেন্টসে চাকরি করবো আর ওইখানে আমরা ভালো থাকবো। আমি তখন তারে বলতেছি সত্যি নিয়ে যাবো, ও বলে হ্যাঁ সত্যি নিয়ে যাবো। আমি বলি তাহলে আমি ঘর থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসি। আমার বলে না ঘর থেকে কোনো কাপড় চোপড় আনার দরকার নাই, এভাবেই এভাবেই চলো। তো তারপরে আমি ওই যে আমাদের এনায়েত যে থাকে, এনায়েতকে আমি বলি যে এনায়েত আমরা তো চলে যাচ্ছি, তুই আমার আব্বা আম্মাকে বলিস যে আমি ওর সাথে চলে গেছি। তো এনায়েত বলো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন আসলে ওই মোবাইলের অতটা জামানা ছিল না, আমাদের বাড়িতে আসলে কারো কাছে মোবাইল ছিল না। তো এরপরে আমি রাতের বেলায় এক কাপড় হচ্ছে জাকিরের সাথে আমাদের বাড়ি থেকে পালায়া যাওয়ার পরে জাকির আমাকে চট্টগ্রামে নিয়ে যায়, চট্টগ্রাম শহরে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ একটা খুব ভালো একটা বাসা ভাড়া করে, অনেক সুন্দর একটা বাসা, ওই বাসাতে আমরা থাকি। তো আমরা যেদিন যাই আমি ওকে বলি যে আমরা কি বিয়ে করবো না, ও আমাকে বলে যে বিয়ে তো করবো, একটু আমরা একটু সব কিছু গোছায় নিই আগে, কারণ আমরা তো আসলে একটু গোছায় নিতে হবে। তো এটা ছিল একটা বস্তি এলাকার মতো, হয় না শহরের মধ্যে যেরকম বস্তিগুলো থাকে ওরকম বস্তির মতো। তো বস্তির মধ্যে ও থাকতেছে, আমিও থাকতেছি, যে কোনো প্রবলেম হইতেছে না। এভাবে প্রায় 2-3 দিন কেটে যায়। তা আমি ওকে বলি যে আমরা কি বিয়ে করবো না। তো এরই মাঝে কিন্তু আমাদের শারীরিক সম্পর্ক হয়, বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়, এখানেই প্রথম হয়। তো আমি ওকে বলি যে তুমি বিয়ে করবো না আমাকে। তো বলে যে হ্যাঁ বিয়ে করবো, তো একটু অপেক্ষা করো, আমি একটু বেতন পাইয়ে নিই, কিছু টাকা পয়সা নিয়ে নিই, কারণ বিয়ে করতে হলে তো টাকা লাগবে, টাকা ছাড়া তো আর বিয়ে করা যাবে না। তো আমরা প্রায় এখানে 20 থেকে 25 দিনের মতো থাকি। কিন্তু থাকার পরে ও তখন বলে যে সামনের মাসে বেতন পাইলে আমাকে বিয়ে করবে। আর আমরা যে বাসায় উঠছিলাম, ওই বাসায় কিন্তু আমরা স্বামী স্ত্রী পরিচয় উঠছিলাম। তো কিছুদিন যাওয়ার পরে এলাকার বস্তির মধ্যে কিছু খারাপ ছেলে থাকে না, ওই খারাপ ছেলেগুলো আমাদেরকে টার্গেট করে ফেলে। ওরা মনে হয় কোনোভাবে জানতে পারছে যে আমরা বিয়ে করি না, আমরা বিয়ে না করে একই ঘরে থাকতেছি, এই ব্যাপারটা মনে ওরা কোনোভাবে জানতে পারে। জানতে পারার পরে ওরা তখন একদিন হচ্ছে জাকির ছিল না বাসায়, জাকির বাসায় না থাকার পরে ওরা তখন আমার ঘরে আসে। আমার ঘরে আসে বলতে একটা এরকম একটা টিনের ঘরে ছিল, টিনের ঘর ছিল, বস্তি যেরকম টিনের ঘরগুলো হয় না, ওরকম স্কুল ঘরের মতো টিনের ঘর ছিল। তো আইসা দরজা ধাক্কাইতেছে, দরজা ধাক্কানোর পর আমি দরজা খুলি, আমাকে বলতেছে যে তোর জামাই কই, আমাকে বলে। আমি বলি যে ও তো ইয়েতে গেছে, কাছে গেছে, এটা বলার পরে বলতেছে এটা কি তোর জামাই, আমাকে এভাবে বলে। আমি বলি যে হ্যাঁ আমার জামাই তো। পরে বলে ঠিক আছে তাহলে যা কাবিনের কাগজটা নিয়ে আয়। এটা বলার পর আমি তখন একটু সারপ্রাইজ হয়ে যাই যে আমি কাবিনের কাগজ কোথায় পাবো, আমি তো বিয়ে করি নাই। পর আমি বলতেছি আমার কাছে কোনো কাগজ টাগজ নাই, কাগজ সব কিছু ওর কাছে, আমি এটা বলি। তো বলার পরে আমাকে বলতেছে যে ঘর থেকে বেরিয়ে আয়। আমি তখন বলতেছি কেন ঘর থেকে বেরিয়ে আসবো কেন। পরে বলে যে ঘর থেকে বেরিয়ে আয়। তো আমি ঘর থেকে বেরোয়ার পরে ওই জমিদার আমাদের চিটংয়ের বাসায় জমিদার বলে, যিনি বাড়ির মালিক আর কি, ওই জমিদারকে জিজ্ঞেস করে পোলাপাইন থাকে প্রায় 8-9 জন মতো থাকে।
তখন যখন জমিদারকে জিজ্ঞেস করে, জমিদার বলে যে হ্যাঁ ওরা তো স্বামী স্ত্রী পরিচয় ঢুকছিল, কিন্তু এখন তো বুঝতেছি না আমাকে কোনো কাবিনের কাগজ টাগজ কিছু দেয় নাই, বাট ওদের অ্যাটিটিউড মানে ওদের চলাফেরা দেখে মনে হয় না যে ওরা স্বামী স্ত্রী, এটা জমিদার বলে। তো জমিদার যখন এই কথা বলে তখন ওই ছেলেগুলো করে কি আমাকে এখান থেকে হচ্ছে একটা কমিশনার থাকে ওইখানে, একটা কমিশনারের ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলতেছে বিয়ে করে নাই, বিয়ে না করে একই করে থাকতেছে, ওরকম করে কমিশনার কাছে বিচার দেয়। তো বিচার দেওয়ার পরে কমিশনার তখন বলতেছে যে ঠিক আছে ওর মানে ছেলেটারে খবর দে। তো তখন কি করে জাকিরকে ওই গার্মেন্টস থেকে ধরে নিয়ে আসে, আমি গার্মেন্টসের ঠিকানা দিয়ে ওখান থেকে ধরে নিয়ে আসে। আসার পরে রাত তখন আনুমানিক প্রায় 8টা থেকে 8:30 বাজে। তখন আমাকে জিজ্ঞেস করে যে মানে মূল ঘটনা জিজ্ঞেস করে, এবং জাকিরকে এক পাশে নিয়ে যায়, আমাকে আরেক পাশে নিয়ে যায়, আমাদেরকে খুব টর্চার করে, আমার গায়েও হাত তোলে। অ্যান্ড জাকিরের গায়ে হাত তুলে তখন আমরা সত্য কথা বলি যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি, কিন্তু মানে আমরা বিয়ে করব, মানে এরকম করে সব কিছু বলি। বলার পরে ওই কমিশন বলতেছে যে তোদের বাড়ির ঠিকানা দে। তো ঠিকানা দে, আমি তখন আমাদের বাড়ির ঠিকানা দিই। তখন আমাদের পরিবারে কারো কাছে মোবাইল নেই, আমার আব্বার কাছে মোবাইল নেই, আমার হচ্ছে আমার পরিবার মানে আমাদের গ্রামের কারো কাছে তেমন মোবাইল নেই। তো মোবাইল না থাকার পরে তখন ওই করে কি আমাকে ওই কমিশনারের ঘরে রাখার পরে আমার ওই ঠিকানা অনুসারে কমিশনার একটা ছেলে পাঠায় আমাদের বাড়িতে একটা ছেলে পাঠায়। ছেলে পাঠানোর পরে আমার পরিবার থেকে আমার বাবাকে আর হচ্ছে আমার বাবাকে ওই নিয়ে আসে। আমার বাবাকে আর হচ্ছে ওর মা ছিল, মানে জাকিরের মা ছিল, জাকিরের মাকে সো নিয়ে আসে। আমার বাবা আর জাকিরের মা তখন আসার পর আমাদের ওইখান থেকে নিয়ে যায়, ওইখান থেকে আমাদের গ্রামে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার সময় আমাদের গ্রামের তখন কিন্তু আমাদের গ্রামে যে মানে মেম্বার ছিল, মেম্বারের কাছে মোবাইল থাকতো। তখন ওই কমিশনার করে কি মেম্বারের নাম্বারটা লিখে নেয়, কাগজে লিখে বলতেছে যে এটা আমি খোঁজ খবর নিব, এটা শেষ পর্যন্ত কি হয় আমাকে ডিটেলস জানাইতে হবে। তো তারপরে আমরা সবাই চলে যাই, আমাকেও নিয়ে যায়, জাকিরকেও নিয়ে যায়। অ্যান্ড নিয়ে যাওয়ার পরে মানে সবাই মানে প্রচুর পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায়। তখন ওই দরবারের ভিতরে মানে দরবারে জাকিরের মাও থাকে, জাকিরের বাবাও থাকে, আমার সৎ মা, তারপর আমার আব্বা, এরপরে হচ্ছে মানে সবাই থাকে। তো থাকার পর তখন সিদ্ধান্ত হয় যে কিভাবে মানে আমাকে জিজ্ঞেস করে, তখন আমি মানে মিথ্যে বলি না, আমি সত্যই বলি যে আমি ওকে ভালোবাসি, তারপর আমি ওর সাথে পালাইয়া যাই, মানে একদম সত্য কথা বলি যে আমি ওর সাথে পালাইয়া যাই, ওর কোনো দোষ ছিল না, আমি নিজে ওর সাথে পালাই। তখন মানে আমাকে মানে আমাদের এলাকার যিনি মেম্বার ছিল, মেম্বারটা লাইক একটু মানে হয় না যে অনেক বুড়ো না, একটু ইয়াং টাইপের। তো বলতেছে যে মানে আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। আমি তখন বলি যে সব কিছুই বলি যে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, আমরা একই ঘরে থাকতাম, কিন্তু আমরা বিয়ে করি নাই, এটা বলছে আমরা বিয়ে করি নাই। এখন গ্রামের সবাই বলতেছে তাহলে জাকিরকে আমাকে বিয়ে করার জন্য। তখন জাকির বলতেছে যে মানে তখন ওর জাকিরের বাবা বলতেছে যে না, মানে জাকিরের বাবা বলতেছে যে আমাকে নাকি বিয়ে করাবে না। জাকিরের বাবা বলতেছে জাকির ভুল করছে, মেরে নিয়ে পালায় গেছে, ঠিক আছে, কিন্তু আমরা এখন এই মেয়েকে বিয়ে করাবো না। মানে জাকিরের বাবা স্ট্রেট মানা করে দিয়েছে আমাকে বিয়ে করাবে না। তখন আমি বলি যে মানে অবাক কাণ্ড, কেন বিয়ে করাবে না? তো জাকিরকে আমি বলি, জাকির তখন কোনো কথা বলে না, জাকির নিচের দিকে তাকায় থাকে। তখন আমার আব্বা অনেক বিপাকে পড়েছে, অনেক বিপদে পড়ে যাওয়ার পরে তখন আমার আব্বা বলতেছে যে আমার মেয়ের জীবনটা এরকম হয়ে গেল, এখন আমার মেয়েটাকে কে বিয়ে করবে, মানে মেয়েটাকে বিয়ে করবে কে? আমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করলো, আমার মেয়েটাকে এইভাবে মানে ঘর থেকে বাগায় নিয়ে গেলে, এখন বলতেছে বিয়ে করবে না, এতদিন পর্যন্ত আমার মেয়ের সাথে ছিল। তখন আমি দেখতে পাই যে আমাদের গ্রামের মানে সবগুলো মানুষ আমাদের পক্ষ নেয়, শুধুমাত্র ওই মেম্বার যিনি গ্রামের মেন ছিল, যিনি ওই দরবারের মেন, ওই মেম্বার আমার পক্ষ না নিয়ে ওই মেম্বার তখন হচ্ছে মানে জাকিরের পক্ষ নিয়ে নেয়। জাকিরের পক্ষ নিয়ে বলতেছে ছেলে যদি বিয়ে না করতে চায় তাহলে তো এখন ছেলের উপরে জোর করার কিছু নাই, এখন দেখা যাবে কি যে আমরা গ্রামের মানুষরা জোর করে বিয়ে দিব, অ্যান্ড 2 দিন পর ছেলে আবার মেয়েটাকে ছেড়ে দিবে, তাহলে তো আর এটাতে কোনো কিছু হইলো না। তো আমি তখন অবাক হয়ে যাই, আমি বলি যে ও আমার সাথে রিলেশন করে আমাকে ঘর থেকে ভাগিয়ে নিয়ে গেছে, আর আপনি এখন এগুলো কী বলতেছেন? তখন মেম্বার আমার আব্বাকে ডাকে, আমার আব্বাকে ডাইকা আমাদের ঘরের ভিতরে মানে আমাদের ঘরে নিয়ে যায়, যে আমার আব্বার সাথে মেম্বারে কী কথা বলে আমি জানি না। তখন আমার আব্বা আসার পর বলতেছে ঠিক আছে মেম্বার সাহেব যেটা বলছে আমি বিচার পাইছি, ছেলে যদি বিয়ে না করে আমার কোনো আপত্তি নেই। আমি তখন অবাক হয়ে যাই, কী ব্যাপার, আমার আব্বাকে মেম্বার কি বলে? আমার আব্বার সাথে সাথে মেম্বারের কথা রাজি হয়ে যায়। আমি তখন চিল্লাইতে থাকি যে না কেন, ও আমাকে বিয়ে করবে না কেন, ও আমাকে পালায় নিয়ে গেছে, আমার সাথে ছিল, এখন আমাকে বিয়ে করতে হবে। আমি এইসব কথা বলে আমার কথা কেউ শোনে না, যে যার মতো দরবার শেষ করে চলে যায়। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করতে থাকি, মানে প্রচুর পরিমাণ কান্না করেছি, কী ব্যাপার, আমার সাথে এটা কেন ঘটলো। তো রাতের বেলায় যাই হোক, রাতের বেলায় আমার আব্বা আমাকে বলতেছে মারে তোর সাথে আমার কিছু কথা আছে, আমি তোর কিছু কথা বলি, তুই আমার কথাগুলো শোন। আমি বলি হ্যাঁ বলো বাবা, তুমি মেম্বারের সাথে কী কথা বলছিলে আগে আমাকে এটা বলো তো। আমার আব্বা বলে মেম্বার সাহেব যেটা বলছে, মেম্বার সাহেব খারাপ কথা বলে নাই, এখন মেম্বার সাহেবের কথা কিন্তু ঠিক আছে। আমি বলছি ঠিক আছে কী বলছে মেম্বার সাহেব এটা বলো। আমার আব্বা বলতেছে যে মেম্বার সাহেব আমার বলতেছে যে এখন না হয় আমরা জোর করে গ্রামের সব মানুষের পক্ষ নিয়ে আমরা তখন
তখন মানে তোকে ওই ছেলের কাছে বিয়ে দিলাম, জাকিরের কাছে। অ্যান্ড জাকির যদি পরে তোরে ছাইরা দেয় বা জাকিরের বাবা মার এমন অবস্থা তুই তাদের সাথে থাকতে পারবি না, তার বাবা মা তোকে যে কোনো সময় মাইরা ঘর থেকে বেরো করে দিবে। অ্যান্ড জাকিরও তখন মানে দরবারের মধ্যে জাকিরও কিন্তু সম্পূর্ণভাবে তোকে বিয়ে করার জন্য একরকম রাজিও হচ্ছে না। তখন আমি আমার আব্বাকে বলতেছি এই কথা কি মেম্বার তোমারে বলছে? আমার আব্বা বলে যে না, মেম্বার সাহেব সবশেষ আমাকে একটা ভালো কথা বলছে, আমাকে বলছে যে মেম্বার সাহেব নাকি তোর বিয়ে করবে। আমি তখন আমার আব্বার বলতেছি আব্বা এটা তুমি কি বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? এই মেম্বার বিয়ে করছে, তার মেয়ে, তার ছেলে আছে, মেয়ে আছে, মানে উনি আমাকে বিয়ে করবে, এটা কোনো কথা বলতেছো? আমার আব্বা আমার বলতেছে, তখন আমার আব্বা আমার হাতটা চেপে ধরে বলতেছে মারে আমি এরকম সুযোগ এই জীবনে আর কখনোই পাবো না, আমি আর এই জীবনে এরকম সুযোগ কখনোই পাবো না। মেম্বার যেহেতু তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তুই কোনোভাবে মানা করিস না মা, তুই রাজি হয়ে যা। আমি তখন আমার আব্বারে বলি যে আব্বা তুমি কি একটাবার চিন্তা করে দেখতেছো যে আমি মেম্বারের মতো একটা মানে এরকম একটা মানুষকে বিয়ে করব? অ্যান্ড আমার আব্বা তখন বলতে আসছে যে তুই তোর জীবনে যে কলঙ্কের দাগ লেগে গেছে, তোকে আর কেউ বিয়ে করবে না, তুই মেম্বারকে বিয়ে কর। আমি তখন বলি ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি, এই জন্য মানে মেম্বার ওই সময় হচ্ছে জাকিরের পক্ষ নিয়েছিল। তো যাই হোক আমি আমার আব্বাকে বুঝাই যেহেতু ঘরের মাঝে সৎমা, আমি আর কোনো কিছু করতে পারি না। একটা পর্যায়ে আমার আব্বা বলতেছে যে এটাই হবে, তো আমি মুখ বুঝে সব কিছু সহ্য করি। অ্যান্ড সহ্য করার পর তখন আমার আব্বা তখন ওই মেম্বারের সাথে আমার বিয়ে দিয়ে দেয়, এবং এটা খুবই ঘরোয়াভাবে মানে পারিবারিকভাবে হয়। বাট ওরকম হয় না যে বিয়ের ভিতরে অনেক মানুষকে ইনভাইট করা, অনেকে দাওয়াত দেওয়া বা অনেক কিছু, ওরকম কিছু না, জাস্ট পারিবারিকভাবে একটা খুবই ছোটোখাটো একটা অনুষ্ঠান করে আমাদের বিয়ের কাজটা কমপ্লিট হয়। তো বিয়ে শেষ হওয়ার পরে যথারীতি মেম্বার আমাকে আমাদের বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যায়, আমাদের বাড়িতে থাকতেছি। তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওনার যে মানে আগের একটা বউ আছে, ওই বউটা পুরো দজ্জাল টাইপের, মানে এত পরিমাণ দজ্জাল যে ওই বউয়ের সাথে কোনোভাবেই থাকার কোনো উপায় নাই। মানে এত পরিমাণ আমার উপরে টর্চারিং করে যে আমাকে দিয়ে মানে আমার কাছে মনে হয় কি আমি ওই বাসার একটা কাজের মেয়ে, মানে দিনটা 24 ঘন্টা আমাকে দিয়ে কাজ করে। আমার কাছে মনে হয় মেম্বার আমাকে বিয়ে করে নিছে শুধুমাত্র কাজ করানোর জন্য, মানে আমি যে ওই ঘরের একটা বউ ওই রকম সম্মান বিন্দুমাত্র কারো কাছে পাই না। এবং মেম্বার প্রথম প্রায় 15-20 দিনের মতো আমার সাথে আসতে ঘুমাইছে, এরপর থেকে ওই মেম্বার আর আমার কাছে আসে না, উনি আর রাতের বেলা আমার কাছে আসে না, উনি ওনার বউর সাথে থাকে। অ্যান্ড সকাল থেকে রাত অবধি আমি ওই পরিবারে কাজ করি, মানে আমার কাছে মনে হয় যে আমি ওই পরিবারের শুধুমাত্র একটা কাজের মেয়ে। এত পরিমাণ কাজ করি, সকাল হতে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু এরপরও আমার সাথে ওর বউ হচ্ছে মানে মেম্বারের বউ সবসময় ঝগড়া করে, মানে এত পরিমাণ ঝগড়া করে যে কাউকে বলে বোঝাতে পারবো না। আমার অবস্থাটা এরকম হয়ে যায়, এখানে থাকার মতো কোনো উপায় নেই, মানে আমি কোনোভাবে এখানে থাকতে পারতেছি না। অ্যান্ড একটা পর্যায়ে আমার আব্বা আম্মাও আমার খোঁজখবর নেওয়া ছেড়ে দেয়, আব্বা আম্মাও আর আমাকে দেখার জন্য আসে না, আমার কোনো খোঁজখবর নেয় না। আর এমনিতেই তো গ্রামের ভিতরে পুরো কলঙ্ক হয়ে আছে, কাউকে মুখ দেখাইতে পারি না। একে তো সবাই বলতেছে আমি নাকি জাকিরের সাথে ধরা খাইছি, অ্যান্ড সেকেন্ডলি বলতেছে জাকিরের সাথে পালায়ে গেছি, অ্যান্ড এরপর মেম্বারের কাছে বিয়ে বসছে। মানে এত পরিমাণ অপমান করে গ্রামের মানুষগুলো আমাকে, আমি কাউকে বলতে পারি না। চোখের জলে আমার বুক বাসে, আমি সবসময় কান্না করি, কিন্তু আমার এই কান্নার শব্দ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ শুনতে পায় না। আমি নীরবে চোখের জল ফেলি আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাকে তুমি এতটা বিপদে কেন ফেলাইলা? আর আমার জীবন, আমার তখন আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে। আমি মনে করি যে আমার মাও তো আমাকে একটুও ভালোবাসে নাই, আমার মা যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার মা কীভাবে আমাকে এরকম রেখে চলে গেল। আবার তখন প্রচুর পরিমাণে আমার মায়ের উপরে রাগ হয়, আমি তখন খুব কান্নাকাটি করি, আর বাড়ির অন্য মানুষগুলোকে বলি আমাকে একটু মানে হেল্প করার জন্য। এরকম হয় যে শেষ পর্যন্ত ওরা আমার খাবার দাবার পর্যন্ত বন্ধ করে দেয়, আমাকে ঠিকমতো খাবার দাবারও দেয় না, আমাকে খেতেও দেয় না। মানে দেখা যায় কি আমি সারাদিন কাজ করার পর যখন খেতে আসি, এরকম হয় যে আমার খাবারের ভিতরে ওরা মাঝে মাঝে মানে বালি দিয়ে রাখে, মানে আমি ওদের খাবার শেষ তারপর খাবারের মধ্যে মানে ইয়ের মধ্যে রয়ে মানে হাড়ির ভিতরে বালু দিয়ে দেয়, মানে আমি আর ভাত খাইতে পারি না। ভাত খাইতে গেলে আমি দেখি যে মানে দাঁতের ভিতরে কিরকির করে, মানে বালি পাই। আমি তখন বুঝতে পারছি কেউ একজন খাবার ভিতরে বালি ঢেলে দিছে। তো এইভাবে কষ্ট করে আমার দিনগুলো কাটতে থাকে। তো যাক, এভাবে আমি প্রায় 6 মাসের মতো ওনার সংসার করি, কিন্তু 6 মাস পরে নতুন একটা সমস্যা দেখা দেয় বলতে এতদিন পর্যন্ত কিন্তু মেম্বার আমার গায়ে হাত তুলতো না, অ্যান্ড 6 মাস পরে মেম্বার কথায় আমার গায়ে হাত তোলে। মানে এত পরিমাণ মারে আমাকে, মানে আমি কোনো দোষ করি না, কোনো অন্যায় করি না, এরপর আমাকে মারতে থাকে, মানে প্রচুর পরিমাণ মারে। মানে কেন মারে আমি এটা জানি না, অ্যান্ড মারে আর আমারে বলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমাকে এটা বলে। আমি তখন বলি যে আমি বেরিয়ে কই যাবো, আপনি আমাকে বিয়ে করছেন কেন? ওই সময় আপনি তো নিজে আমাকে বিয়ে করলেন, আমাকে বলতেছে বিয়ে করছি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মানে ওনার বাড়ি থেকে বের করার জন্য উনি একরকম মরিয়া হয়ে ওঠে, কথায় আমার গায়ে হাত তোলে, আমার চুলের মুঠি ধরে টানে এবং আমাকে সবার সামনে প্রচুর পরিমাণ অপমান করে।
আমি তখন কারো কাছে কোনো বিচার পাই না। আর উনি যেহেতু মেম্বার, ওনার বিচার কে করবে? মানে উনি তো সবার বিচার করে, ওনার বিচারটা করবে কে? আমি যদি কারো কাছে ওনার সম্বন্ধে বিচার দিই, তখন সবাই আমাকে উল্টা বোঝায়, সবাই বলে তুই কি পাগল হয়ে গেছিস, এখানে মেম্বারের বিচার কে করবে? মেম্বার সবার বিচার করে। এভাবে আমার দিনগুলো অতিবাহিত হচ্ছিল। আমি তখন এত পরিমাণ কষ্টে থাকি যে আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার তখন এত খারাপ লাগে, আমার তখন মনে হয় যে আল্লাহ, তুমি আমার নিঃশ্বাসটা কেন নিয়ে যাচ্ছ না? আমি তো সহ্য করতে পারতেছি না, এত সহ্য আমার এত কষ্ট আমার সহ্য হয় না। তো একদিন আমার আব্বা যখন আসে, আমার আব্বা আমার সাথে দেখা করার জন্য আসার পর তখন মেম্বারও ছিল না, মেম্বারের বউ ছিল না, কেউ ছিল না। তখন আমি আমার আব্বার হাতে পায়ে ধরে খুবই কান্নাকাটি করি, খুবই কাঁদি। আমি আব্বাকে বলি, আব্বা তুমি যে কোনোভাবে পারো আমার এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে পারতেছি না, আমার উপরে প্রচুর পরিমাণ টর্চার করতেছে। এবং তখন আমি একেবারে আমার লজ্জা ভুলে আমি তখন আমার কাপড়টা উঠাইয়া আমি আমার কোমরটা, আমি আমার পিছনের মাংস, আমি আমার কোমরের মাংস হতে আমার আব্বাকে দেখাই যে আব্বা দেখো, আমি একদম কাপড় উপর দিকে উঠে দেখাই, আব্বা দেখো আমার কী করছে, কীভাবে আমার মারছে। তখন আব্বা এটা দেখার পর আব্বা চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে আব্বা আমার বলতেছে ঠিক আছে তাহলে তুই চল। আমি তখন বলি যে আমি কাপড় চোপড় নিয়ে যখন চলে যাচ্ছিলাম, তখন ওই মেম্বারের বউ আমাকে আটকায়, বলে যে তুই কই যাস মেম্বার আসা ছাড়া? আমার আব্বা বলতেছে আমি নিয়ে যেতেছি, মেম্বার সাহেব আসলে বললেন যে আমি নিয়ে গেছি। এরপর আব্বা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি তখন আমাদের বাড়িতে থাকি। তো মেম্বার আমাকে প্রায় 15-16 দিন পর আমাদের বাড়িতে যায়, আমাকে নিয়ে আসার জন্য। আব্বা তখন বলতেছে যে আমাকে আর দিবে না। আব্বা বলে যে আমি আমার মেয়েকে দিব না, তো তুমি আমার মেয়ের উপরে খুব মারছো, আমি দেখছি মায়ের দাগ আমি দেখছি। তো মেম্বার খুবই চালাক ছিল, মেম্বার আমাকে সবসময় আমার কোমরে মারতো, আমার বুকে মারতো, আমি যাতে এটা কাউকে দেখাইতে না পারি এমন জায়গায় মারে। তো এরপর আমি তখন আমার আব্বা বলে যে তখন মেম্বার বলে যে ঠিক আছে, আমি যেহেতু আপনার মেয়েরে মারছি, একটা কাজ করেন, আপনার মেয়ের আমি কোন জায়গায় মারছি এটা আপনার দুইজনের সামনে দেখান। মেম্বার 2-4 জন লোক নিয়ে আসে, আয়শা বলতেছে যে আমি আপনার মেয়ের কোন জায়গায় মারছি আপনার মেয়েরে বলেন যে দেখানোর জন্য। আমার আব্বা বলতেছে হাই রে জানোয়ার, তুই আমার মেয়েরে যে জায়গায় মারছিস, আমার ওই মেয়ে আমাকে কাপড় খুলে দেখাইছে। তখন মেম্বার বলে যে দেখ বাপ মেয়ের মাঝে কেমন খারাপ সম্পর্ক, আমার আব্বার নামে একটা বদনাম রটায় দেওয়ার পর আমার আব্বা তখন আমাদের এলাকার আরও কিছু ময়মুরব্বী ছিল, তাদের সাহায্য সহযোগিতা নেয়। এটা আলহামদুলিল্লাহ তারা আমার আব্বাকে সহযোগিতা করে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন মেম্বারকে ডিভোর্স করে দিই। ডিভোর্স করে দেওয়ার পর মেম্বার তখন আমার বাড়ি থেকে চলে যায়। আলহামদুলিল্লাহ আমার জীবনে একটু শান্তি ফিরে আসে, তখন আর আমার কোনো প্রবলেম হয় না। আমি আমার ওই সৎমায়ের সাথে থাকতেছি, যদিও সৎমায়ের সংসারে অনেক ঝামেলা, একটা ছোটো ভাই আছে, তারপরেও আমি ওই চলে যাচ্ছি বাসায় কাজ টাজ করি, যেহেতু ওই সৎমায় তেমন কিছু বলে না। দেখা গেলো কি রান্না বান্না করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য তো একটা কাজের মেয়ে দরকার, তাই না? তো কাজের মেয়ের মতো যখন আমি ওই ঘরে কাজ করি তখন আমার সৎমার কিছু বলে না। আমার মা বলতেছে যে ঠিক আছে, আমি ওইভাবেই ঘরে থেকে যাচ্ছি। তো এভাবে আমি প্রায় আরও 2.5 থেকে 3 বছর মতো, প্রায় 3 বছর মতো আমি আমার পরিবারে থাকি। তো এরই মাঝে আব্বা বিভিন্ন জায়গা থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য ট্রাই করে, কিন্তু ওভাবে ভালো কোনো বিয়ের ঘরও আসে না, আর আমার বিয়ে করার কোনো ইচ্ছেও নাই। আমি আমার আব্বাকে বলছি আব্বা আমি বিয়ে করবো না, আব্বা আমাকে খুব বিয়ের জন্য প্রেশার দেয়। বাট আমি একটা কথাই বলি যে দেখো আমার লাইফের বিয়ে করার ইচ্ছা না, আমি বিয়ে করি না। তো বিয়ে না করার পরে আমি তখন কী করি, ওই যে মোত্তাক আপনারা অনেকেই চিনবে, যে বিছনা বানানো হয়, শীতল পাটি বানানো হয়, ওই শীতল পাটি যে মোত্তাক দিয়ে বানায়, ওই মোত্তাক গাছগুলো আমি কেটে আনার পরে আমি তখন ওগুলো দিয়ে শীতল পাটি বানাই। অ্যান্ড শীতল পাটি বানানোর পর আমার আব্বা ওই শীতল পাটিগুলো বাজারে নিয়ে বিক্রি করে। দেখা যায় একটা শীতলপাটির মূল্য প্রায় 1500-1600 টাকার মতো বিক্রি করা হয়, যেগুলো বিয়ের সময় বউ আর কনেকে যে শীতলপাটিতে বসানো হয়, ওই শীতলপাটিগুলা গরমের দিনে যে শীতলপাটিতে মানুষ উঠানে বসে থাকে, ওই শীতলপাটি। আলহামদুলিল্লাহ শীতলপাটি যখন আমি বিক্রি করি, আমাদের সংসারটা তখন রাতারাতি অনেক ফিরে যায়, অনেক ভালো টাকা আমার আব্বা উপার্জন করে। আমি প্রায় 2-3 দিনের পরে একটা শীতলপাটি বানায় ফেলি, তখন আমার আমাদের সংসারের তেমন কোনো অভাব থাকে না, আমার টাকা দিয়ে আমার আব্বা খুব ভালোই চলতেছে। তো তখন আর আব্বা আমাকে ওই বিয়ের জন্য আগে যেরকম প্রেশার দিত, এখন আর প্রেশারও দেয় না, কারণ আমার আব্বা চিন্তা করে বা আমার সৎমাও চিন্তা করে আমি যদি চলে যাই তাহলে মোত্তাক দিয়ে বিছনা কে বানাবে। তো এই জন্য আমি যেহেতু সংসারে হেল্প করি, তখন তারা আমাকে বিয়ের জন্য প্রেশার দেয় না। এইভাবে যাইতে যেতে অনেক দিন কেটে যায়। অ্যান্ড একটা পর্যায়ে আমি একটা মোবাইল ফোন কিনি। তখন আসলে সবার কাছে মোবাইল আছে, সবাই মোবাইল ব্যবহার করে, সবার কাছে মোবাইল দেখতে পাই, খুব ভালো লাগে। তো তখন আমি একটা মোবাইল ফোন কিনি। তখন ওই গ্রামের মধ্যে অনেকেই ফেসবুক চালায়, তখন ফেসবুক আছে। তো আমি কী করি, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন ফেসবুক চালাই। তো ফেসবুক চালাই খুব ভালো লাগে, স্কোর করে ফেসবুকের অনেক নোটিফিকেশান দেখি। তারপর আবার ইউটিউবে অনেক ভিডিও দেখি, ভালো লাগে। আমার সময়গুলো খুবই ভালোই কাটতেছিল, আমার আর তেমন কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ।
দিনকালগুলো সামনের দিকে ভালো হয়ে যাচ্ছিল। এভাবে যেতে যেতে একদিন ফেসবুকের মাধ্যমে আমি একটা প্রবাসীর ভিডিও দেখি। ভিডিও দেখি বলতে কি ওই প্রবাসী ওরকম একটা ভিডিও করার জন্য আর বউ চলে গেছে। উনি বউকে অনেক ভালোবাসছে। তারপর উনি লাইভে ওরকম ফেসবুক লাইভে এসে খুবই কান্নাকাটি করে বলতেছে যে আমার বউটা আমাকে ছেড়ে চলে গেছে, আমি আমার বউটাকে অনেক ভালোবাসছিলাম, ওরকম করে কান্নাকাটি করে এবং বউয়ের ছবি বাচ্চার ছবিগুলো দেখানোর পর আমার তখন ওই লোকটার প্রতি একটু মায়া লাগে, প্রচুর পরিমাণ মায়া লাগে। যেহেতু আমি এরকম একটা কষ্ট ফেস করেছি আমার তখন খুব খারাপ লাগে। আমি তখন লোকটার সাথে ইনবক্সে গিয়ে কথা বলি, ইনবক্সে মেসেঞ্জারে কথা বলি। তো ওনাকে আমি SMS করার পর উনি রিপ্লাই করে। আমি তখন বলি যে ভাইয়া আপনার ভিডিও আপনি যে ভিডিও ছাড়ছিলেন ভিডিওটা দেখছি আমার খুবই কষ্ট লাগছে, যে আপনার জীবনে এত কষ্ট ভাইয়া, আমার খুবই খারাপ লাগছে এগুলো দেখার পর। তখন আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কই। আমি তখন বলি যে আমার বাড়ি চিটংয়ে। তো উনি বলতেছে ওনার বাড়িও নাকি চিটগংয়ে। তো যখন উনি পরিচয় দেওয়ার পর আমি জানতে পারি যে ওনার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক বেশি দূরে না, আবার খুব কাছেও না, মোটামুটি দূরে আছে, এরকম একটা জায়গায় ওনার বাড়ি। তো তখন আমি বলি যে ওনার বউয়ের কথা জিজ্ঞেস করি, তখন বলে যে উনি ওনার বউকে অনেক টাকা পয়সা দিচ্ছে, বাচ্চা আছে, তারপর ওনার বউটা ওনাকে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে, ওরকম কথাবার্তাগুলো বলে। আমার তখন খুব কষ্ট লাগে। আমি তখন বলি যে দেখছেন মানুষ কতটা বেইমান হয়। আমি তখন আমার কথাগুলো তার কাছে বলি যে আমি একটা ছেলের সাথে পালায়ে গেছিলাম, আমাকে অনেকদিন ধরে চিটং শহরে নিয়ে রাখছে, এরপরে আমাকে আর বিয়ে করে না, বিয়ে না করে আমাকে ছেড়ে দিছে। তারপর আমাকে একটা মেম্বারে বিয়ে করছে, মেম্বারে বিয়ে করার পরে আমাকে এভাবে খুবই কষ্ট দিছে। আমি তখন ওনার কাছে একেবারে আমার দুঃখ সুখের কথাগুলো অনেক কিছু খুলে বলি। তখন ওই লোকটা আমাকে বলতেছে আপনার কথা শুনে না আমার খুব ভালো লাগে, আপনার প্রতি আমি জানি কেমন দুর্বল হয়ে যাচ্ছি, আমার কষ্টের সাথে আপনার কষ্টগুলো মিলে যায়। তো এইভাবে কথা বলতে বলতে দেখা যায় উনি আমার সাথে লংলি কথা বলে, এরপর আমি ওনার সাথে কন্টিনিউ কথা বলি, প্রতিটা মুহূর্তে উনি আমাকে কল দেয়, আমি ওনাকে কল দিই, খুবই কথা বলে আমার সাথে, সারাক্ষণ আমার সাথে কথা বলে। তো উনি আমাকে বলতেছে যে আচ্ছা উনি কিন্তু সৌদি আরবে থাকতো, উনি ছিল সৌদি প্রবাসী। তো পরে আমাকে বলতেছে যে আমাকে একবার আমি ওনাকে বলতেছিলাম যে আপনি বাড়িতে আসেন, বাড়িতে এসে আপনি বিয়ে শাদী করেন, আপনি বিয়ে করেন না কেন? উনি আমাকে বলতেছে আমি তো বাড়িতে যাইতে পারবো না। আমি বলি কেন? তো বলে যে আমার তো কাগজপত্র নাই, আমার কোনো কাগজপত্র নাই, আমি বাড়িতে গেলে একেবারে চলে যেতে হবে, আমি আর ওখানে আসতে পারবো না। আমি বলি তো আর আপনার যাওয়ার দরকার কি? আপনি যেহেতু বউ নাই, তারপরে বাচ্চাও নাই, বিয়ে শাদী করবেন, বউ নিয়ে সংসার করবেন, আপনার যাওয়ার দরকার কি? উনি আমাকে বলতেছে যে না আমার আসতে হবে, কারণ আমার এখানে মোটামুটি আমার কিছু টুকিটাকি ব্যবসা বাণিজ্য আছে। আমাকে বলতেছে আমি যদি চলে যাই তাহলে আমার ওই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে, অন্তত ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করার জন্য আমাকে এখানে থাকতে হবে। আমি তখন বলি যে আল্লাহ কেমন কথা বলতেছেন, যে বউ নেয় বাচ্চা নেয় ব্যবসা বাণিজ্য টাকা দিয়ে কী হবে? তো যাই হোক ওনার সাথে আমি এরকম করে কন্টিনিউ কথা বলি, কথা বলতে বলতে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়, খুব ভালো একটা সম্পর্ক হয়। তো একদিন উনি আমাকে বলতেছে উনি নাকি একটা বাসার ভিতরে একটা হাউসে ড্রাইভিং চাকরি করে ওরকম। আমাকে বলতেছে একদিন গাড়ি চালিয়ে যাচ্ছি, ভিডিও কল দিয়েছে আমাকে, ভিডিও কল দিয়ে বলতেছে যে কাজের মেয়ে আনার জন্য যাচ্ছি। আমাকে বলে, আমি বললাম যে কাজের মেয়ে, পরে বলে আফ্রিকান হচ্ছে উগান্ডার কাজের মেয়ে আনবো আর কি ওরকম করে। তা বলে যে কাজের মেয়ের বেতন কত দেয়? উনি বলে যে এত টাকা। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি আচ্ছা আমাদের বাংলাদেশে তো অনেক মেয়েরা সৌদি আরবে গিয়ে কাজ করে, আমি কি যাইতে পারবো? এটা ওনাকে বলি। তখন উনি আমাকে বলে যে কেন আপনি কি আসতে চান? আমি বলি যে না আমার তো যাইতে ইচ্ছে করতেছে, এরকম অনেক মেয়ে সৌদি আরবে গিয়ে কাজ করে, ভালো টাকা উপার্জন করে, আমি যদি একটা সুযোগ পেতাম তাহলে কিন্তু আমি যাইতাম। উনি আমাকে তখন বলে যে সত্যি আসবেন? আমি বলি হ্যাঁ আমি আসবো। তো বলে মিথ্যে বলতেছে না? আমি বলি না মিথ্যে বলতেছি না, আপনি যদি নিয়ে যান তাহলে যাবো, অ্যান্ড আপনার কাছে রাখতে হবে, আপনার ভালো একটা কোম্পানিতে আমাকে আপনি যে বাসা থাকেন ওই বাসা আমাকে রাখবেন। তখন বলেছে আচ্ছা ঠিক আছে। এরকম করে বেশ কিছুদিন কথা বলি, কথা বলার পরে তখন কথা বলতে বলতে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। সম্পর্ক বলতে তখন আমি যখন সৌদি আরবে যাওয়ার কথা বলি তখন উনি আমার সাথে খুব আরও ডিপলি আমার সাথে কথা বলে, একেবারে গভীরভাবে কথা বলে। তো কথা বলতে বলতে উনি আমাকে একটা সময় বলে যে সৌদি আরবে গেলে নাকি উনি আমাকে বিয়ে করবে। আমাকে বলে তুমি যদি সৌদি আরবে আসো তাহলে আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে আমরা একই মালিকের কাছে থাকবো, আমার মালিক অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো, আমরা একই মালিকের কাছে থাকবো, আমরা অনেক ভালো থাকবো, বিয়ে করে তুমি আমার বউ হিসেবে থাকবা। আমি তখন অনেকে বলি যে সৌদি আরবে গিয়ে কি বিয়ে করা যাবে? উনি বলো কেন যাবে না, সৌদি আরবে বাংলাদেশে কাজী আছে, সব কিছু আছে, ওখানে বিয়ে করা যাবে। তো আমি তখন বলি যে বাহ আলহামদুলিল্লাহ। তো আমি তখন আমার আব্বাকে ব্যাপারগুলো বলি যে আব্বা আমি এমনি সৌদি আরব, আচ্ছা এর মাঝে কিন্তু উনি আমার জন্য টাকাও পাঠায়, আমার জন্য টাকা দিয়ে উনি কিছু টাকা দেন, ওই টাকা দিয়ে পাসপোর্ট করি, সৌদি আরবে যাওয়ার জন্য পাসপোর্ট করি। তো উনি আমাকে বলে যে পাসপোর্টের কাজ কমপ্লিট হয়, তো এরপর উনি আমাকে পাসপোর্টের কপি দেওয়ার পরে সব কিছু মোটামুটি ঠিক হওয়ার পর আমি আমার আব্বাকে বলি যে আব্বা এই ঘটনা,
এখন আমি এমনি এমনি সৌদি আরব যাবো, কিন্তু আমার আব্বা আমাকে এক কথায় মানা করে দেয়। আব্বা আমাকে বলে যে না, তুই সৌদি আরব যাইতে হবে না, আমি তোকে এখানে তুই মোত্তাকের বিছনা বানায় বেচতাছস, খুব ভালো আছি, আমরা একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব, তোর সৌদি আরবে যাওয়া লাগবে না। তখন আমি আমার আব্বাকে বলি যে আব্বা আমি তো কাগজপত্র করছি, মানে পাসপোর্টও করছি, অ্যান্ড পাসপোর্টের কপিও পাঠাইছি, আমার তো ভিসা লেগে গেছে। আমার আব্বার একটাই কথা, না তুই যাইতে পারবি না, মানে আব্বা আমাকে যাইতে দিবে না, প্রচুর পরিমাণ প্রেশার দিচ্ছে। তো আমি তখন ওই মানে সৌদি প্রবাসী ভাইটার সাথে কথা বলি। আচ্ছা, ওনার নাম ছিল হচ্ছে সুজন। ওনার নামটা হচ্ছে সুজন। তো আমি ওনার সাথে কথা বলি, আমি বলি যে এই ঘটনা, এখন আমার আব্বা তো আমাকে যাইতে দিতেছেন, আমি কি করব? উনি তখন আমাকে বলতেছে যে এরকম কথা বইলো না, যেটা আসলে মানে পানে শুনে খায় না, ওরকম করে বলে। আমি তখন বলি যে আমি কি করতে পারবো, এখন আমার আব্বা যদি আমাকে না যাইতে দেয় আমি কি করব? তখন বলে যে তুমি কি জানো, আচ্ছা তখন কিন্তু আমাকে অলরেডি তুমি করে সম্বোধন করে যে তুমি কি জানো যে তোমার জন্য আমার কত টাকা নষ্ট হয়েছে, আমি তোমার জন্য কত টাকা নষ্ট করছি, আমি তোমার জন্য লাখ লাখ টাকা নষ্ট করছি, আর এখন তুমি বলতেছো তুমি আসবা না। তখন উনি আমাকে বলে যে উনি এখানে এই টাকা দিছে, ওইখানে ওই টাকা দিছে। উনি খুবই মন খারাপ করে এবং আমাকে বলতেছে যে আমি আল্লাহর পবিত্র জায়গা আছে, আমি কসম করে বলি যে আমি তোমাকে বিয়ে করব। এরকম করে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি আসো, মানে খুবই মানে কান্নাকাটি করে আমাকে খুব ইয়ে করে। তো তখন আমি চিন্তা করি যে যাই হোক, উনি যেহেতু আমাকে বিয়ে করবে আর যেহেতু আমাকে সৌদি আরব নিয়েই যাচ্ছে, উনি তো আমাকে ভিসা দিয়ে নিয়ে যাবে, তো লোকটা ভালো। আর উনির মানে ওনার বাড়িঘরের ঠিকানাও মোটামুটি আমাদের এখান থেকে একটু দূরে, বাট আমি মানে চিনি, ওনার বাড়ি চিনি। তো আমি চিন্তা করি যে তাহলে তো কোনো প্রবলেম নাই, ওনার ঘর বাড়িও চিনি, আর উনি আমাকে নিয়ে যাচ্ছে, আর ওনার সাথে আমার রিলেশনটা তো আজকে প্রায় 1.5-2 বছর মতো, তাইলে কোনো প্রবলেম হবে না। একটা পর্যায়ে আমি তখন আমার আব্বা আমাকে না বলে আমি তখন আমাদের বাড়ি থেকে আমি তখন এয়ারপোর্টে চলে যাই, মানে ঢাকা এয়ারপোর্টে যাই। অ্যান্ড ঢাকা এয়ারপোর্ট থেকে তখন আমি সরাসরি ফ্লাইটে করে আমি তখন হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমি তখন হচ্ছে ওনার জিদ্দা এয়ারপোর্টে যাই, ওনার যেখানে থাকে ওখানে যাই সৌদি আরবে। তো যাওয়ার পরে তখন উনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমাকে ওনার বাসায় নিয়ে যায়। তো বাসায় নিয়ে যাওয়ার পর আমি তখন আমার আব্বাকে ফোন করে আমি বলি, কিন্তু আব্বা তখন খুবই কান্নাকাটি করে। আব্বা বলে আমি যখন তোরে দেখি তুই ঘরে নাই, আমি তখনই বুঝতে পারছি তুই চলে গেছিস। আমি তখন আমার আব্বাকে বলতেছি, আব্বা তুমি টেনশন করো না, দেখবা মানে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তখন আলহামদুলিল্লাহ ভালো টাকা উপার্জন করব, আমি তোমার জন্য টাকা পয়সা পাঠাবো, মোত্তাক বেশি আর কয় টাকা বা পাইতাম। তো আমার আব্বা আমার বলতেছে কাজটা তুই ঠিক করিস না, তুই একটা সময় বুঝবি। তো আমি তখন আর আমার আব্বার সাথে কথা বলি না, আমি ওনার সাথে থাকতেছি। এইভাবে ওনার সাথে আমি প্রথম রাত থাকি, মানে ওনার যে রুম ছিল একটা রুম উনি আমাকে রাখে, আরেকটা রুম উনি নিজে থাকে। তো এইভাবে প্রায় আরও 2-3 রাত কেটে যায়। তো 2-3 রাত কাটার পর আমি ওনাকে বলতেছিলাম যে কি এবার সুজন ভাই, আপনি না বলছিলেন যে মানে আমাকে কাজ দিবেন, কই কাজ টাজ তো দিতেছেন না, আমি আপনার ঘরেই থাকতেছি। মানে এই পর্যন্ত কিন্তু উনি একটাবার আমার গায়েও হাত দেয় নাই, বা হয় না যে মানে একটা মেয়ে, আমি কিন্তু একই রুমের মধ্যে একরকম থাকতেছি, বাট উনি আমার সাথে মানে ওরকম কিছু করে না। তখন আমি বলি যে মানে মানুষটা হয়তো অনেক ভালো হবে, মানে আমার গায়ে কোনো হাতটা দেয় না, মানে একদম দূরে থাকে। তো যাই হোক, এভাবে মানে কিছুদিন আরও প্রায় 8-9 দিনের মতো কাটে। তো উনি আমাকে কোথাও নেয় না, মানে আমি তো জানি যে আকামা করতে হবে বা ওরকম কিছু করতে হবে, উনি আমাকে ওইগুলো করার জন্য নেয় না। তো আমি মাঝে মাঝে মানে আমার ওই মোবাইল থেকে আমি মোবাইলতে আমার আব্বা আমার সাথে বা বাবার সাথে মাঝে মাঝে কথা বলি, উনি আমার কার্ডে ওইরকম $1 ভরে দেয়। তো ভরে দেওয়ার পরে একদিন কী করি, উনি আমাকে বলে যে তোমার মোবাইলটা একটু আমার দাও, ওরকম করে বলে। তো আমি বলি যে মোবাইল দিয়ে কী করবেন, পরে বলে যে আমার একটা কাজ আছে, তুমি একটু মোবাইল ফোনটা আমাকে দাও। তো আমি ওর মোবাইল ফোনটা ওনাকে দিই, ওনাকে দেওয়ার পর উনি বলে যে মানে মোবাইল ফোনটা কী করে আমি জানি না। উনি কিন্তু আচ্ছা আমাকে সিমও কিনে দিয়েছিল, একটা সিমও, কিন্তু আমি যাওয়ার পরে 2-1 দিন পর আমাকে একটা সিম কিনে দিছে। তো এরপর যখন আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার পরে উনি আর মানে আমাকে আর মোবাইল দেয় না, আমাকে বলে যে মোবাইল আর লাগবে না, মানে মোবাইল দিয়ে তুমি কী করবো, আমাকে এটা বলে। আমি বললাম কী কথা বলতেছেন, আমি মোবাইল না দিলে আমার আব্বা আম্মার সাথে কেমনি কথা বলবো? পরে বলে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে না, আগে তোমার মালিকের কাছে নিয়ে যাই, মালিকের কাছে নিয়ে গেলে ওইখানে মানে আমি তোমার কাগজপত্র সব কিছু ঠিক করবো, অ্যান্ড দেন হচ্ছে তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলবো। মানে আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার পর উনি তখন আমাকে বলে চলো মালিকের কাছে নিয়ে যাবো। তো ঘর থেকে বের হওয়ার পর একটা পাকিস্তানি ড্রাইভার থাকে, ওই পাকিস্তানি মানে গাড়ি করে আমাকে তখন উনি নিয়ে যায়। ওইখান থেকে আমাকে কোথায় জেনে নিয়ে যায়, আরেকটা বাড়িতে নিয়ে যায়। বাট এই বাড়িটা উনি আমাকে আগে যে বাড়িতে আনছিল ওই বাড়িটা মোটামুটি মানে একটু ভালো ছিল, বাট এখন যে বাড়িটাতে আনছে ওই বাড়িটা অতটা ভালো না। এখানে আনার পর আমাকে বলতেছে যে তুমি এখানে থাকো, আমি রাত্রেবেলায় আসবো। মানে আমি বলি যে আপনি না বলছিলেন, মানে তুমি না বলছিলে যে আমাকে তুমি ইয়ার কাছে নিয়ে যাবা, তোমার ওই হচ্ছে মালিকের কাছে নিয়ে যাবা, কিন্তু তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসছো? উনি আমাকে বলে যে আমার মালিক আজ একটু সমস্যা আছে, তো এখন আর আসবে না, আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি, এরপর আমি তোমাকে রাত্রেবেলায় সে নিয়ে যাবো। তা বলে তুমি এখন কই যাবা, তুমি আমাকে এখনও তো নিয়ে যেতে পারো। পর আমার বলছেন আমার একটা কাজ আছে, আমি আমার কাজটা শেষ করে রাত্রেবেলা আসবো। তা বলি এখানে কেউ আসবে না, বলে যে না এখানে কেউ আসবে না, এটা তুমি একাই থাকবে ওই ঘরে। তা আমি তখন ওই ঘরে রাখার পর উনি তখন চলে যায়।
তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, ও আর আসে না। মানে আমি কিন্তু আর বাইরে বেরোতে পারি না। আমার হচ্ছে হাতে একটা ঘড়ি ছিল, ওই ঘড়ির ভিতরে আমি টাইম দেখতে পাই। তো টাইমে দেখতে পাই যে প্রায় ওই সৌদির সময় প্রায় 6টা থেকে 6:30 বেজে গেছে, উনি আসে না। তো প্রায় 7:30টার দিকে উনি আসে, আইসা তখন দরজা খুলে উনি ভিতরে ঢুকে। তো ঢুকার পর আমি বললাম যে কী ব্যাপার, মানে তুমি না বলছিলে যে কবিরা, মানে তুমি তোমার কফিলের কাছে নিয়ে যাবা, কারো কাছে নিয়েও গেলে না, তুমি কিছুই করলে না। পরে আমার বলতেছে যে আমার তখন বলতেছে আমি তোমার বিয়ে করবো, এটা বলে। আমি বলি যে বিয়ে করবা, মানে হঠাৎ করে তো বিয়ে করলে এইখানে কেন আনছো? তো তখন আমি দেখি যে ওনার পাশে একটা মানে আছে, হুজুর আছে। তখন হুজুরকে বলে যে হুজুর আপনি কলমা পড়ান। তো আমি তখন বলতেছি যে আল্লাহ, এইরকম আমি হঠাৎ করে এভাবেই বিয়া, এটা তুমি কী কথা বলতেছো যে এখানে? পরে উনি বলছে যে না সমস্যা নাই, এখানে বিয়ে হবে। এবারে তো হুজুরকে দিয়ে কলমা পড়ায়। তো কলমা পড়ানোর পর আমি বলি যে তো রেজিস্টার করতে হবে না? বলে যে রেজিস্টার বাংলাদেশে হয়, এদেশে কোনো রেজিস্টার হয় না, এদেশে কোনো রেজিস্টার হয় না। এটা বলার পর তাহলে উনি আমার একটা কাগজ আমার কাছ থেকে একটা সিগনেচার নেয় যে আমি তোমার স্বামী, তুমি আমার বউ, ওই হিসেবে তুমি একটা কাগজে সিগনেচার করো। তো আমি একটা সাদা কাগজে সিগনেচার করি। করার পরে তখন ওই মানে হুজুরটা চলে যায়। অ্যান্ড রাতের বেলায় আজকে প্রায় অনেক দিন পর উনি আমার সাথে রাতের বেলা আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক উনি করে। এরপর সকালবেলা উনি হচ্ছে মানে চলে যায়, আমাকে বলতেছে যে তুমি রুমের ভিতরে থাকো, আমি হচ্ছে মানে আমি আসবো। আমি বলি যে তুই এইখানে কেন আমাকে রাখতেছো, তুমি তোমার বাসা আমাকে নিবা না? পরে বলতেছে আমি যে বাসা দেখি ওই বাসাটা আরবিদের বাড়ির ভিতরে, ওইটা আরবিদের বাড়ির ভিতরে, আসলে আরবিদের বাড়ির ভিতরে। তো আমাকে বলতেছে ওইখানে আমি তোমাকে রাখলে যে কোনো সময় আমার আরবি দেখতে পারে, দেখলে আমার সমস্যা করবে, এই জন্য আমি তোমাকে এখানে রাখছি। এখানে জায়গাটা অনেক সেফ, অনেক নিরাপদ, এটা ভালো। তো এখানে উনি আমাকে রাখে। তো এখন যাই হোক, ওই দিন রাতের বেলা উনি মানে ওই দিন চলে যায়। অ্যান্ড এরপরের দিন উনি দেখি যে মানে উনি আসে আমাকে বলতেছে যে তুমি একটু রেডি হও, একটা লোক আসবে তোমার সাথে দেখা করার জন্য। আমি বলি যে কী লোক? আমাকে বলে যে একটা লোক আসবে তোমার সাথে দেখা করার জন্য, আমার বন্ধু, তুমি রেডি হও। তো আমি তখন মানে একেবারে রেডি হই। উনি আমাকে বলে যে বাইরে নাকি কোথাও নিয়ে যাও, আমাকে বলে যে বাইরে নিয়ে যাবে। তখন আমি রেডি হয়ে বসে থাকি, একেবারে শাড়ি পরে সুন্দর করে বসে থাকি। তখন ও আর আসে না, মানে সুজন না এসে একটা পাকিস্তানি লোক আসে, পাকিস্তানি লোকটা এসে আমার পাশে বসে আমার সাথে একটু দস্তাদস্তি করতে থাকে। আমি তখন মানে একটু অবাক হয়েছি যে মানে ব্যাপারটা কি, এটা কি? পরে উনি আমাকে একদম দস্তাদস্তি করতে একটা পর্যায়ে উনি আমাকে ডাইরেক্ট মানে উনি আমার সাথে একদম খারাপ কাজ করে ফেলে। তো আমি তখন মানে আমি খুবই অবাক হয়ে যে আমার কাছে কিন্তু তখন কোনো মোবাইল নেই, মানে আমার কাছে কিন্তু আগেই কিন্তু আগে কিন্তু হচ্ছে সুজন আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, আমার কাছে কোনো মোবাইল নেই। আমি তখন চিন্তা করতেছি ওমা এটা কী ব্যাপার, এটা করে ও চলে যাওয়ার পরে ওমা এরপরে দেখতেছি দরজা খুলে লোক আসে, মানে লোক ভিতরে ঢুকে দিয়ে দরজা আটকায় দেয়। এরকম করে প্রায় ওই রাতের ভিতরে 8-9 জন লোক আমার কাছে আসে। তো আসার পর আমি তখন মানে ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারি যে আমাকে ওরা ব্যবহার করতেছে। আমি তখন খুবই কান্নাকাটি করি, মানে বাংলাদেশি লোকও আসে, ইন্ডিয়ান লোকও আসে, পাকিস্তানি লোকও আসে। বাট আমি কাউকে যতই কথা বলি, মানে আমি তো আর হিন্দি বুঝি না, বাংলাদেশে ভাই যখন আসে তাদেরকে বলি, বাট তারা আমাকে বিন্দুমাত্র সহযোগিতা করে না। তারা ওই একটা কথাই বলে যে দেখেন আমরা টাকা দিয়ে আসছি, আমাদের কাছ থেকে টাকা নিছে। তো আমি বলি যে কে টাকা নিছে? বলে যে একটা লোকে টাকা নিছে। আমি বলি যে লোকটা কেমন? তো লোকের যে ইঙ্গিত আমাকে দেয় মানে ওরকম কিন্তু না, মানে আমাকে মানে হয় না যে জেলখানা যেরকম বন্দি নয়, জেলখানা বন্দির মতো রাখে, আমাকে খাবার দেয়, মানে এরকম দরজা খুলে খাবার দেয়, আমি তখন খাবার খাই। আবার ওরকম মানে আমাকে মানে ওরকম মানে বাথরুম আছে ভিতরে, আমি বাথরুম করি, মানে আমি তখন একরকম জেলের ভিতরে বন্দি হয়ে যাই। এইভাবে প্রায় আরও 2-3 দিনের মতো কাটে। বাট 2-3 দিন কাটার পর আমি তখন চিন্তা করতেছি যে না, আমি আর এই কাজগুলো করবো না। এরপরে যে কোনো লোক আসে আমি তখন ওদেরকে কামড়ায় দিই বা মানে আমি মানে খারাপ কাজ করতে চাই না, মানে কামড় দিই বা মানে অতিরিক্ত শৃঙ্খেট করার পরে তখন একদিন হচ্ছে মানে এটা 3 দিন পরে হচ্ছে একদিন হচ্ছে সুজন আসে, মানে যে আমাকে বাংলাদেশের সুজন আসে আমাকে বলতেছে তুমি এগুলো কী করো কাস্টমারের সাথে? আমি বলি কাস্টমার মানে তুমি না আমার বিয়ে করছিলে, আমি না তোমার বউ, তুমি আমার এগুলো কী করতেছো? তখন আমার বলতেছে দেখ যেটা করার এটা ভালোর জন্যই করতেছি, তুই বুঝবি না। আমি বলি আমি কী বুঝবো না? আমি বুঝবো না বলে তো আমি আমার আব্বার কথা না শুনে তোমার কাছে চলে আসছিলাম। অ্যান্ড তোমার কাছে আসার পরে তুমি আমার সাথে এইগুলো করতেছো, তুমি আমাকে দিয়ে এরকম দেহ ব্যবসা করাইতেছো। তখন আমাকে বলতেছে বেশি কথা বলিস না, যদি ভালো চাস তাহলে এটা কর। আমি বললাম তুমি না ওই দিন হুজুর আইন আমার বিয়ে করছিলা? পরে বলে হ্যাঁ আমি তোর হুজুর আইনে বিয়ে করছি, সবই ঠিক আছে, তুই আমার বউ, হ্যাঁ এখন তুই আমার বউ, আমি আমার বউরে দিয়ে কাজগুলো করাবো। আমি তখন বলতেছি হাইরে মানুষ, তোমার মনে আছে তুমি যে ফেসবুক লাইভে যে কান্নাকাটি করছিলা, তোমার বউ তোমার বাচ্চারা নিয়ে চলে গেছে, এইগুলো করছিলা, তুমি না ওরকম একটা লোক ছিল, তুমি এটা কীভাবে করলা? তখন ওরা হাইসা বলতেছে যে এটা ছিল আমার একটা অভিনয়। আমি বলি অভিনয় মানে? বলে হ্যাঁ আমি এভাবে অভিনয় করি, অ্যান্ড এভাবে অভিনয় করে বাংলাদেশ থেকে আমি কাজের মেয়ে দেশে নিয়ে আসি। আমি বলি তুমি এটা ব্যবসা করো? বলে যে এইটাই আমার ব্যবসা। তখন আমি ওর আসল রূপটা দেখতে পাই, কিন্তু সে সময় আমার অনেক লেট হয়ে যায়, আমার আর কিছু করার নাই। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করেছেন, আমার কাছে আর কোনো উপায় নাই। আমি যদি খারাপ কাজ করি তাহলে আমাকে খেতে দেয়, আর খারাপ কাজ না করলে আমাকে খেতেও দেয় না, মানে খারাপ কাজ করলে খাইতে পারে, আর খারাপ কাজ না করলে খাইতেও পারি না।
মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, একটা ঘরের ভিতরে বন্দি করে রাখে। প্রতিদিন প্রায় 20 থেকে 25 জন লোক আমার কাছে আসে। আমার অবস্থাটা এতটা খারাপ হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সৌদির আল্লাহর পবিত্র মাটিতে আমি আমার চোখের পানিগুলো অজরে ফেলতে থাকি আর আল্লাহর কাছে বলতে থাকি যে আল্লাহ তুমি আমাকে এই নরক থেকে মুক্তি করো, আল্লাহ তুমি আমাকে এই নরক থেকে মুক্তি করো। আর কত, মানে সহ্য করতে পারি না। এভাবে প্রায় আরও 7 থেকে 8 মাসের মতো এখানে কাটে। অ্যান্ড ওই 7-8 মাস আমি আমার কোনো পরিবারের সাথে, আমার আব্বা আম্মা কারোর সাথে যোগাযোগ করতে পারি না। দেখা যায় কি মানে 3 দিন 4 দিন পরে একবার হচ্ছে সুজন আসে, আইসা আমি সুজনের সাথে তখন কথা বলি না, আমি খুবই মন খারাপ করে থাকি। তখন আমাকে বলে যে তোমার আব্বার অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাই। আমি বলি আমি আমার আব্বার সাথে কথাই বলতে পারি না, তুমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাবা? পরে বলে আমি তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাবো, আমি তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাই। আমি তখন বলছি কি বলতেছো? ও বলে হ্যাঁ আমি টাকা পাঠাই। তখন আমি আমার আব্বার অ্যাকাউন্ট নাম্বার দিই, দেওয়ার পর ও বলে টাকা পাঠায়। আমি জানি না যে আসলে ও টাকা পাঠায় কি পাঠায় না, কিছু জানি না। এরপরে কিছুদিন পর আমি একদিন মানে ওর কাছে খুবই কান্নাকাটি করি যে তুমি আমাকে একটু আমার আব্বার সাথে কথা বলাই দাও। পরে বলেছে তোমার আব্বার সাথে কথা বলাই দিব, কিন্তু তুমি বলতে পারবে না যে তুমি এই কাজ করো এখানে, বা আমার বাড়ি ঘরে কোনো ঠিকানা দিতে পারবে না তোমার আব্বাকে। আমি তখন বলেছি আচ্ছা আমি কাউকে কিছু বলবো না, তুমি আমার আব্বাকে আমার সাথে কথা বলাই দাও। তখন আমাকে একদিন অনেক দিন পরে আমার আব্বার সাথে আমাকে কথা বলাই দেয়। কথা বলে তোর আব্বা তখন খুবই কান্না করে, মানে প্রচুর কান্না করে। আব্বা তখন আমাকে বলে মারে তুই কোথায় হারাই গেলি, আর তোর কী হয়েছে? আমার আব্বা তখন খুব কান্নাকাটি করে। আমি আব্বাকে বলি আব্বা কিছু হয় না, আমি ভালো আছি, তুমি আমার জন্য দোয়া কইরো, আর কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। অনেক মেয়েরা আমি আব্বাকে কিছু বলে, কিন্তু আব্বারে বলে যে আব্বা তুমি কি টাকা পাও? তখন বলে হ্যাঁ অমুক মাসে 30,000, অমুক মাসে 20,000, ওরকম করে করে টাকা দিয়ে একটা লোক আমারে বলে যে তুই নাকি দেয়া পাঠাইছিস। তখন আমি মানে যখন আমি এটা বুঝতে পারি যে উনি আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তখন আমি একটু খুশি। আমি খুশি ওনাকে বলি যে মানে হ্যাঁ আমি তখন বলি যে আমি যে মালিকের এনে কাজ করি ওইখানে মোবাইল ব্যবহার করা যায় না, যার জন্য আমি একটা বাংলাদেশে ভাইকে দিয়ে টাকা পাঠাই, উনি তোমার জন্য টাকা পাঠায়। তখন আমার কাছে একটু শান্তি পাই যে আমি যতই খারাপ কাজ করি আমার আব্বা কিন্তু ভালো চলতেছে, উনি প্রতি মাসে 20,000 30,000 টাকা করে আমার আব্বার জন্য পাঠায়। তো এরপর থেকে আমি আর কোনো প্রতিবাদ করি না। তো এইভাবে আমার দিনগুলো সামনের দিকে সৌদির মাটিতে অতিবাহিত হচ্ছিল। দিন যত যাচ্ছে আমার পাপের মাত্রাটা ততই বেড়ে যাচ্ছে। আমি পাপ করতে করতে একটা সময় এই কাজটার ভিতরে প্রফেশনাল হয়ে যাই। মানে এরপর থেকে আমি আর কোনো কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করি না। আমি একজন প্রস্টিটিউট হিসাবে তখন আমি সৌদির মাটিতে আমি থাকতেছি, আমার আর কোনো প্রবলেম নাই। আমি আরও প্রায় ওরকম প্রায় 6 থেকে 7 মাসের মতো থাকি। তো 6-7 মাস আমি আর ওই খারাপ কাজগুলোই করি সৌদিতে। তো করতে করতে একদিন হঠাৎ করে দরজা লাগানো ছিল, যখন জানালা দিয়ে আমাকে ইশারা দেয় তখন আমি দরজা খুলি। আগে জানালা দিয়ে আসার পরে তখন কিন্তু আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করি না, বা আমার কোনো গার্ডও লাগে না, আমি তখন নিজে এই কাজগুলো করি। তো জানালা দিয়ে যখন এসে আমাকে জানালা নক করে তখন আমি দরজা খুলি। বাট সেদিন দেখতেছি যে জানালা দিয়ে কেউ জানালা দিয়ে নক করে নাই, ডাইরেক্ট দরজার মধ্যে এসে খুব জোরে জোরে লাথি মারতেছে। যখন অনেক জোরে জোরে লাথি মারতেছে তখন এটা একটা টিনের দরজার মতো ছিল, টিন দিয়ে করা দরজাগুলো স্টিলের ওরকম। তখন আমি দরজা খুলি, দরজা খোলার পর আমি দেখতে পারি যে অনেকগুলো পুলিশ। তো পুলিশ দেখার পর পুলিশ আমাকে বলে যে আমাকে আরবিতে বলে, আমি তার আরবি জানি না, ভিতরে কে আছে দেখে, তো কেউকে দেখতে না পায় আমাকে তখন থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে আমি তখন খুবই কান্নাকাটি করে, আমি তখন কোনো কিছুই বুঝি না। তো একটা বাঙালিকে দিয়ে আমাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করায়। তো জিজ্ঞেস করার বাঙালি ভাইটাকে বলি যে একটা লোক আমাকে নিয়ে আসছিল সুজন নামের, আমাদের চিটংয়ের বাড়ি, উনি আমাকে আইসা বিয়ে করে আমি তখন সব কিছু সত্য কথা সব পুলিশের কাছে বলি। তখন পুলিশ আমাকে বলতেছে যে তুই এই কাজগুলো কেন করিস, ওই বাঙালি ভাইটাকে বলতেছে, বাঙালি ভাইটা আমাকে বুঝিয়ে দিতেছে। তো তখন আমাকে পুলিশ থানাতে নিয়ে যায়, থানা থেকে আমাকে জেলে দেয়। আমি জেলে প্রায় 1.5 মাসের মতো থাকি। তো জেলে 1.5 মাস থাকার পরে তখন জেল থেকে কীভাবে জানি তারা আমাকে বাংলাদেশে পাঠায়। তো আমি তখন বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পরে আমি আব্বার সাথে দেখা করি। আমি বাড়িতে যাওয়ার পরে আব্বার সাথে দেখা করি মোটামুটি আমার আব্বার সাথে আমার দিনগুলো ভালোই কাটতেছিল। আমি আর তখন আর একদম গম্ভীর হয়ে যায়, তখন আর কারোর সাথে কথা বলি না, বাসার মধ্যেই থাকি, আর কারোর সাথে কথা বলি না, সবসময় কান্নাকাটি করি। এটা আল্লাহকে বুঝে যে আল্লাহ আমাকে বিপদ থেকে অলরেডি বাঁচাইছে। তারপর আমি যেই লোকটা উনি আমাকে ওই ঠিকানা অনুসারে আমি ওনার বাড়িতে যাই। উনি আমাকে চিটংয়ে যেই ঠিকানা বলছিল, যে ওনার যেই ঠিকানা বলছিল ওই ঠিকানা অনুসারে ওনার বাড়িতে যাই। কিন্তু বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারি যে এই নামের একটা লোক কিন্তু সৌদি আরবে থাকে। বাট যেই লোকটা আমাকে নিয়ে গেছে, যার ছবি আমার কাছে আছে, ওই লোকটা আর এই লোকটা এক না, ওটা দুইটা। এটা একটা আমাকে যে ঠিকানা দেওয়া হয়েছিল, উনি আমাকে যেই ঠিকানা, এটা একটা ভুয়া ঠিকানা ছিল। সৌদি আরবের অন্য একটা লোকের ঠিকানা দিয়েছিল আমাকে, অন্য একটা লোকের জায়গায় উনি বসছিল। আসলে কিন্তু আমাকে যে নিয়ে গেছিল সুজনের বাড়ি কিন্তু এটা না, বা সুজন কিন্তু এই লোক না, সুজন নামের ওই বাড়ির আরেক লোক সৌদি আরবে থাকে।
এরকমভাবে আমাকে পাশাইছে। কারণ আমি অনেকে জিজ্ঞেস করছিলাম যে এই বাড়িতে সুজন নামে একটা লোক সৌদি আরবে থাকে না, বলে যে হ্যাঁ। তো আমি তখন ওই বাড়িতে গিয়ে যখন কথা বলে আমি দেখি যে ওনার বউ আছে, বাচ্চা আছে, উনি বয়স্ক, মানে বলে যে উনি নাকি অনেক বয়স হয়েছে। আমি বলি যে না, উনি তো বয়স্ক না, ইয়াং। তখন আমি যখন ছবি দেখাই যে এটা সুজন, আমি বলি না এটা তো আমি, তখন আমি চিনতে পারি না, আমি ওখান থেকে চলে আসি। তো আসার পর আমি দেখতে পারি যে মানে সব কিছুই ধোকা, মানে ধোকা ছাড়া আর কিছুই নাই। তো আরেকটা কাজ হয় কি যে আমি তখন একটা ব্যাপার বুঝতে পারি যে ওইখানে যখন আমাকে রাখছিল না, মানে আমাকে দিয়ে খারাপ কাজ করাইতো, তখন তারা বিভিন্ন মানুষের ইমুতে আমার ছবি পাঠাইতো, মানে কাস্টমার আনার জন্য যখন বিভিন্ন মানুষকে, মানে বিভিন্ন ভাবনিশের মোবাইলে আমার ছবি পাঠাইতো, তখন আমাদের এলাকারও অনেকগুলো লোক মানে আমার ছবি দেখতে পারছে মানে আমাদের এলাকার লোকগুলো অনেকে আমাকে চিনতে পারছে। কিন্তু আমার কাছে আসতে চাইলে, যেহেতু মানে আমার কাছে আসার আগে কিন্তু জিজ্ঞেস করতো, মানে নাম ঠিকানা বাড়ি কোথায়, কোত্থেকে আসছে, মানে যে কাস্টমারগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করতো। আমাদের এলাকার হইলে, চিটংয়ের হইলে কিন্তু আসতে দিত না, অন্য ডিস্ট্রিক্ট হলে আসতে দিত। তো ওরকম আমি এলাকাতেই শুনতে পাই যে মানে অনেকের মোবাইলে, অনেকেই বলে যে অনেকের মোবাইলে নাকি আমার ছবি আছে। তো তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওরা এই কাহিনীগুলোই করছিল, আমার ছবি উঠে সবার কাছে ওরকম ছবি ছড়াই দিছে, ছবি দেখে কাস্টমার আসছে। মানে তো যাই হোক, পরে শেষে আমি বুঝতে পারি যে মানে আমার অবস্থাটা এমন হয়ে যায় যে আমার আর বিয়ে শাদিও হয় না, মানে বয়স অনেক হয়ে গেছে, তো বিয়ে শাদি হয় না, তো বিয়ে শাদি হচ্ছে না। তখন আমার আব্বা বলতেছে যে তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, আমি তোর কি করতে পারি, তোর জীবনটা এভাবে আমি নষ্ট করে দিলাম। তো আমার আব্বা তখন খুবই মন খারাপ করে, এটা আব্বা আমাকে ধরে ধরে সবসময় কান্নাকাটি করে। এভাবে প্রায় আরও বেশ কিছুদিন কাটার পরে একদিন আমার আব্বা বাজার থেকে এসে আমাকে বলতেছে, মারে একটা বিয়ের ঘর তোর আসছে, এখন মানে আমি বুঝতে পারতেছি না যে তোরে কিভাবে বলবো। আমি তখন বলি কিসের বিয়ের ঘর আসছে, আবার তুমি আমার বিয়ে করাবা, একটা মেয়ে কয়বার বিয়ে বসে আব্বা? তখন আমার আব্বা আমার বলতেছে যে দেখ, আমার তো বয়স হয়েছে, আমি যে কোনো সময় মরেও যেতে পারি, এখন তোর যে সৎ মা বা তোর যে সৎ ভাই তাদের সাথে তো তুই থাকতে পারবি না। এখন আমি যদি একটা কথা বলি, তোর ওইরকম একটা গ্রামের কথা বলেছে, অমুক গ্রামের একজন বয়স্ক মানুষ, উনি কিন্তু খুবই বয়স্ক, ওনার প্রচুর জায়গা সম্পত্তি আছে, তো অনেক জায়গা সম্পত্তি, বাট অনেক বয়স্ক, মানে এরকম মানে যে আমার আব্বার চেয়েও ডাবল বয়স। তো আমাকে বলতেছে এই লোকটা নাকি বিয়ে করবে, বউ খুঁজতেছে, মানে মেয়ে খুঁজতেছে। আমি তখন আমার আব্বারে বলি, আব্বা তুমি কেউ নাকি দেখছিলে এত বয়স্ক একটা মানুষ? আমার আব্বা আমার বলতেছে বয়স হলে কী হইব এখন, মানে তোরও তো বয়স হয়েছে, তোর তো আর এখন কেউ বিয়ে করবে না। মানে লোকটার বয়স আমার কাছে মনে হয় যেন 60-এর উপরে, মানে 60 বছরের উপরে হবে, অনেক বয়স্ক, মানে হাঁটতে পারে না এমন অবস্থা। আমার আব্বা বলে যে মানে তোর তো আসলে তোর লাইফে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এখন ওইখানে বিয়ে হইলে তুই কিছু জায়গায় সম্পত্তি পাবি, ওই জায়গায় সম্পত্তিগুলো চাষবাস করে তুই সারা জীবন থাকতে পারবি, তুই ভালো থাকবি। তো আমি তখন আমার আব্বারে বলি যে আব্বা তুমি এটা ভালো বলতেছো। আমার আব্বা তখন আমার হাতে পায়ে ধরে বলতেছে, মারে তুই মানা করিস না, তুই তোর জীবনে অনেক ভুল করছিস, আর ভুল করিস না, এবার ভুল করলে আর এই ভুলের মাসল আমি আর কিছুই করতে পারবো না। তো আব্বার তখন ওই অসহায় মুখটা দেখে আমি তখন আব্বার কথা রাজি হয়েছে। আমি আব্বাকে বলি যে ঠিক আছে আব্বা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপরে আব্বা ওই বৃদ্ধ লোকটার সাথে আমার বিয়ে শাদী ঠিক করে। বিয়ে শাদী ঠিক করার পরে তখন মোটামুটি সব কিছু ঠিক হয়, তো পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমি ওই পরিবারে যাই। তো ওই পরিবারে যাওয়ার পর আসলে আমি আগ থেকে যতটা খারাপ মনে করছিলাম, বাট ওই পরিবারে গিয়ে বুঝতে পারছি যে মানুষগুলো অতটা খারাপ না, কিন্তু মানুষগুলো ভীষণ ভালো। মানে ওই লোকের হচ্ছে 2টা ছেলে আছে, মানে 2টা ছেলে বলতে একটা ছেলে বড়, যে হচ্ছে দোকান আছে, মানে দোকান আছে, অ্যান্ড আরেকটা ছেলে হচ্ছে একটু ছোট, এটা পড়াশোনা করে। আর হচ্ছে উনি আছে, ওনার হচ্ছে মানে ওনার বউ ছিল, বউ মারা গেছে, বউ নাই, উনি আছে। আর বাড়িতে একটা মানে কাজের লোক আছে, একটা কাজের ছেলে আছে, ওনার 2টা ছেলে আর উনি, ওরকম। তো আমি ওই পরিবারে থাকতেছি, তো থাকতে আলহামদুলিল্লাহ মানে উনিও মানুষ হিসেবে অত্যন্ত ভালো। আচ্ছা, ওনার নাম হচ্ছে জলিল ছিল ওনার নাম। তো উনি খুবই মানুষ ভালো, অত্যন্ত ভালো মানুষ। তো এরপরে আমার সাথে এভাবে ওনার সম্পর্কটা ভালোই যাচ্ছিল। যেতে যেতে আমার একটা মেয়ে সন্তান হয় ওনার ঘরে একটা মেয়ে সন্তান হয়। তো মেয়ে সন্তানটা হওয়ার পরে মানে উনি অনেক বয়স্ক মানুষ ছিল, তারপরেও মানে মানুষ হিসেবে মনটা কিন্তু খুব মানে ছিল না, অনেক খারাপ ছিল না, মনটা অনেক ভালো ছিল। তো আমার একটা মেয়ে হয়, মেয়ে হবার পরে আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ঠিক। আমার মেয়েটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তো এরপরে হঠাৎ করে ওনারা বলতেছে যে মানে ওদের ওইখানে মানে ওনার যে বড় ছেলেটার নাম হচ্ছে নিজাম। তো নিজাম আমাকে বলতেছিল যে ওর ওই ব্যবসা বড় করার জন্য একটা লোন উঠাবে। আমাকে বলতেছে একটা লোন উঠাবো ব্যাংক থেকে, তো এখন মানে সমিতি থেকে টাকা উঠাবে আর কি, সমিতি থেকে। তো এখনও 8 লাখ টাকা উঠাবে, মানে 8 লাখ টাকা উঠাবে। তো ও টাকা উঠেছে, ওর বাপে উঠেছে, ওর ভাইয়ের নামে উঠেছে, মানে নতুন করে কারো নামে খুলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে, মানে নতুন করে কারো নাম দিয়ে তারপরে টাকা উঠাইতে হবে, পুরনো লোকেরা টাকা উঠাইতে পারবে না। তো আমাকে বলে যে মানে আমার এভাবেই বলে, আমাকে নাম ধরেই বলে, আমি কিছু বলি না, যেহেতু আমি কিন্তু ওনার চেয়ে ছোটো হব, মানে ওনার বড় ছেলের থেকেও কিন্তু আমার বয়স অনেক কম। তো আমাকে বলতেছে যে
ওভাবেই বলে যে শেফালি ওইখানে কিছু টাকা উঠাবো, তুমি একটু সিগনেচার করে দিও, ওরকম বলে। তো আমরা টাকাটা উঠে ব্যবসাটা বড় করবো, যেহেতু আমার মেয়েটাও আছে, আমার মেয়েটাও ওনার সংসারে আছে। তো উনি আবার কিন্তু আবার বিয়েও করছে, মানে উনি কিন্তু বিয়েও করছে, ওই হচ্ছে নিজাম ভাই কিন্তু, মানে সরি নিজাম কিন্তু বিয়েও করছে, ওর কিন্তু বউ আছে, মানে বউ আছে, আবার বউয়ের হচ্ছে 2টা ছেলেও আছে, আলাদা সংসার। তো এরপরে ও করে কি ওরকম করে আমার কাছ থেকে তখন উনি মানে টাকাটা, মানে আমি তখন টাকা ওঠানোর জন্য আমি সিগনেচার করি। আমি এই ব্যাপারটা আমার হচ্ছে মানে আমি আমার স্বামীকেও বলি, মানে হচ্ছে আমার স্বামী যিনি ছিল মানে জলিল, আমি হচ্ছে জলিল সাহেবকেও বলি। তখন উনি বলে যে ঠিক আছে, সিগনেচার সমস্যা না, তুমি টাকা উঠাও, আমরা সবাই মিলে মানে লোন দিয়ে টাকা শোধ করব। এরপরে যখন আমি টাকা উঠাই, কিন্তু টাকা উঠানোর পরে ওরা লোনও দিতেছে, সব কিছুই দিতেছে, কিন্তু এরই মাঝে আমি যখন মানে খুবই প্রেশার দিই, মাঝে মাঝে ওরা লোন দেয় না, মানে লোনের জন্য যখন আসে না, মানে কিস্তির জন্য আসলে কিস্তি দেয় না, কিস্তি ঘোরায়, তখন ওই মানে যে কিস্তি উঠেছে সে আমার সাথে খারাপ ব্যবহার করে, মানে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এভাবে দিনগুলো সামনের দিকে যেতে যেতে একদিন রাতের বেলায়, মানে রাতের বেলায় বলতে কি, আমার মেয়েটা তখন একটু অসুস্থ ছিল। হ্যাঁ, আমার মেয়েটা একটু অসুস্থ ছিল। তো আমি কী করি, আমার মেয়েটাকে মানে কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে, মানে ঘুমাইতে আসে না। তো অনেক কষ্ট করে মেয়েটা যখন ঘুমায়, ও ঘুমানোর পর আমি তখন মানে বাইরের দিকে একটু, মানে আমার ভালো লাগতেছিল না, খুবই খারাপ লাগতেছে, আমি বাইরে বারান্দায় এসে একটু বসি। বারান্দায় এসে বসার পরে তখন নিজাম হচ্ছে ওর বউয়ের ঘর থেকে বেরিয়ে আসে, বউয়ের ঘর থেকে বেরিয়ে এসে আমার সাথে কথা বলতেছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে, মানে কথা বলতেছে, পারিবারিক কথা বলতেছে, বলতে বলতে আমার হাত চেপে ধরার পর আমি তখন মানে আমি বুঝতে পারতেছি না, তখন ও কিন্তু মানে আমার স্বামীর বড় ছেলে, ও কিন্তু বিয়ে করছে, ওর বউ আছে, এরপরও আমাকে এখানে ধইরা আমার সাথে খুব খারাপ কাজ করার জন্য চেষ্টা করে। এটা একটা সময় মুখ চাইপা ধইরা আমার এরকম কুলে করে জোর করে ওদের ঘরের পিছন আমাকে নিয়ে যায়, মানে একটা বাগানের মতো আছে, বাগানে নিয়ে যায়, বাগানে নিয়ে আমার সাথে খারাপ কাজ করে। খারাপ কাজ করার পরে আমি তখন ওইখান থেকে উঠে আসি, আমি বলি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মানে হিসাব করলে তো আমার ছেলে হবে, আমার মানে স্বামীর হক না, মানে হিসাব করলে কিন্তু ছেলে। এরপর আমি লজ্জায় কারো কাছে কথাগুলো বলি না। ও মা, এরপরেও আমাকে একা পাইলে আমার গায়ে হাত দেয়, আমার সাথে খারাপ কাজ করে, মানে আমি কোনোভাবেই এই কথাগুলো কারো কাছে বলতে পারি না। অ্যান্ড কারো কাছে বলতে গেলে আমি চিন্তা করি, আমি যদি ওর বাপের কাছে এই কথাগুলো বলি, তাহলে ওর বাবা আমাকে বিদায় করে দিবে, আমাকে বলবে যে তুই চলে যা। অ্যান্ড আমাকে যদি বিদায় করে দেয়, তাহলে আমাকে যে ওরা যে ব্যাংক থেকে যে লোনটা উঠাইছিল, ওই লোনের টাকাটা কে পরিশোধ করবে, আর ওই লোনের টাকাটা আমাকে দিতে হবে। এবং এইটা বলে সবসময় হচ্ছে নিজাম আমাকে হুমকি দেয়, আমাকে বলে আমি তোর সাথে যে কাজগুলো করি, তুই যদি আমার বাবার কাছে বইলা দেস, তাহলে তুই ওই যে ব্যাংকের লোন তোরই দেওয়া লাগবো, অ্যান্ড ব্যাংক লোন তোর দিতে হইব, এটা আমাকে বলে। তো আমি চিন্তা করি যে ওরা যে সমিতি থেকে লোন উঠাইছে, ওই লোনের টাকা তো আমারই দেওয়া লাগবে, কারণ আমি যদি ওর সাথে এখন খারাপ কোনো কাজ করি, তাহলে ও তো ওর বাবাকে বলবে, বা আমি ওর বাবাকে যদি বলে দিই, তাহলে ওর বাবা আমাকে বিদায় করে দেবে, তাহলে লোনটাকে দিবে, একে তো লোনটাকে দিবে, দ্বিতীয়ত আমার মেয়েটা, আমি আমার মেয়েটার কথা চিন্তা করি। আমার মেয়েটার নাম রেখেছিলাম কুসুম। আমি কুসুমের কথা চিন্তা করি, কারণ আমি জানি যে আমার মাটা যখন আমাকে ছেড়ে চলে গেছিল, আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু আমার ঘরে সৎমা আসছিল, সৎমা আসার পরে কিন্তু আমার জীবনটা এরকম হয়ে গেছে। আজকে যদি আমি আমার মেয়ে কুসুমকে রেখে এই সংসার থেকে চলে যাই, অ্যান্ড কুসুমের জন্য একটা সৎমা ওর বাবা হয়তো নিয়ে আসবে, বা অন্য একটা মহিলার কাছে আমার কুসুম বড় হবে, অ্যান্ড আমার কুসুমের জীবনটাও আমার মতো হবে। কুসুমের কথা চিন্তা করে, ঋণের কথা চিন্তা করে আমি আমার নিজের ছেলের কাছে দর্শিতা হইতাছি, না কারো কাছে বলতে পারি, না সহ্য করতে পারি। আপন ভাই, আমি জানি না যে আপনাকে কথাগুলো কীভাবে বলবো, কিন্তু লজ্জায় হয়তো কথাগুলো আমি লিখতে পারি না ঠিক মতো। আপনি একটু কষ্ট করে লেখাগুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ভাই, আমি আসলে অতটা শিক্ষিত মানুষ না, তো খুব বেশি পড়াশোনা করি নাই, যতটুকু পারছি অতটুকু লিখছি। আপনি একটু বুঝে ভাই আমার কথাগুলো মানুষের কাছে বলবেন, আর আমাকে একটা বুদ্ধি দিবেন ভাই, আমি এখন কী করতে পারি। আমি কি আমার এই কথাগুলো আমার স্বামীকে বলবো, নাকি আমার কী করতে পারি ভাই? এখন যদি আমি আমার স্বামীকে বলে দিই, আমি জানি আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, অ্যান্ড ছেড়ে দিলে আমার মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমার ওই সমিতির লোন আমাকে দিতে হবে। আমি কি সমিতির ওরা লোন টোন দিয়া প্রায় এখানে আরও 6 লাখ টাকার উপর, প্রায় 6.5 লাখ টাকার মতো বাকি আছে। এই 6.5 লাখ টাকা আমার দেওয়া লাগবে। আমি 6.5 লাখ টাকা কোত্থেকে দেবো? আমার বাপের ভিটা বাড়ি বেচলেও কিন্তু 6.5 লাখ টাকা হবে না। আপন ভাই, আপনি তো অনেক মানুষকে বুদ্ধি দেন ভাই, আমাকে একটা বুদ্ধি দেন। আর যদি পারেন ভাই কিছু নাম ঠিকানাও করে ভাই আমার গল্পটা যদি পারেন একটু মানুষকে বইলেন, মানুষের কাছ থেকে আমিও তো ভালো কিছু বুদ্ধি পাবো। আপন ভাই, আমার গল্পটা আপনি বইলেন ভাই, যদি পারেন আমাকে একটু ফোন দিয়েন ভাই, এটা আমার ফোন নাম্বার। আপনি অনেক ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।
সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমার ভয়েসের অবস্থাটা একটু খারাপ, আল্লাহ হয়তো আমাকে, জানি না, আমি অসুস্থ, আসলে ভালো হচ্ছি না। কেন ভালো হচ্ছে না সেটা নিজেও জানি না। দেখা গেলো কি মানে সারাক্ষণই ভালো থাকি, যখন স্টুডিওতে বসি তখনই জানি কেন ভয়েসের অবস্থা এরকম হয়ে যায়, জানি না। দোয়া করবেন আমার জন্য। আর আরেকটি ব্যাপার কি বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার গল্পগুলো অনেক লম্বা হয়, আপনারা কমপ্লেন করেন যে আপন ভাই গল্প একটু ছোট করেন, কিন্তু দেখেন এই যে গল্পটা বলেন, ঠিক আমি কোথায় কাটবো? এটা একটা কাটার কোনো স্কোপ আছে? আমি একটা পয়েন্ট কি কাটতে পারবো এখানে? একটা পয়েন্ট কাটলে কিন্তু আপনি সেকেন্ড পয়েন্টটা বুঝবেন না, আমি বুঝাইতে পারবো না। এই জন্য গল্প চাইলেও আমি ছোট করতে পারি না। অ্যান্ড আমি যখন বুঝাইতে যাই তখন আমারও একটু অভ্যাস, আমি শুরু থেকে বোঝানোর জন্য চেষ্টা করি। তো আমি যারা ধৈর্য ধারণ করে গল্পটা শোনেন, আপনারা শীতকালের দিন আছে, কম্বল গায়ে দিয়ে লাগিয়ে আপনারা শুনতে পারেন, যেহেতু শীতকালে এখন আসলে অনেক লম্বা একটা রাত হয়। তো যাই হোক, গল্পটা একটু নোংরা টাইপের ছিল, শেফালির গল্পটা ভীষণ নোংরা টাইপের ছিল, কিন্তু এরপরও আমি গল্পটা বাস্তবতা বোঝানোর জন্য আপনাদেরকে শুনিয়েছি। হয়তো শেফালির মতো এরকম অসংখ্য মেয়ে আপনার আশেপাশে লুকিয়ে আছে, যারা হয়তো নিজেদের কথাগুলো বলতে পারতেছে না মুখ ফুটে, হয়তো কারো কাছে জানাইতেও পারে না। এরকম অসংখ্য শেফালি আমাদের সমাজে আছে। আজকে আমি একটা শেফালির গল্প আপনাকে শোনালাম, আপনি আপনার আশেপাশে এরকম শেফালিদেরকে খুঁজে নেবেন এবং খুঁজে নিয়ে তাদেরকে আপনার নিজ দায়িত্বে সহযোগিতা করবেন। এই জন্যই আপনাকে আমার এই জীবনের গল্পটা শোনানো। প্রিয় বন্ধুগণ, আমি জানি যে আপনারা যারা জীবনের গল্প শোনেন, যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কারো জীবনের গল্প শোনেন, আপনারা অনেক নরম মনের মানুষ, আপনারা অনেক কোমল মনের মানুষ। আপনাদের জন্যই কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীটা এখনও ধরে রেখেছে, আপনাদের মতো ভালো মানুষদের জন্যই কিন্তু দুনিয়াটা এখনও টিকে আছে। সুতরাং আমি বলবো যে আপনারা আপনাদের আশেপাশে যদি এরকম শেফালি টাইপের কোনো মানুষকে পেয়ে থাকেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আর ওনার জীবনের গল্পটা আমি সৌদি আরবে, ওনার স্টোরিটা আরও অনেক লম্বা ছিল লাস্টের দিকে। বিশেষ করে জলিল তার স্বামী ছিল এবং মিজান তার সন্তান ছিল। তার সন্তান বলতে ওনার ওই আগের সংসারের আগের বউয়ের ঘরে বড় ছেলে ছিল, এবং ওই নিজামের ঘরেও কিন্তু হচ্ছে 2টা সন্তান আছে, তার বউ আছে। আমি ওনাকে ফোন করেছিলাম, ওনার সাথে কথা বলেছিলাম, আমি ওনাকে বলেছিলাম যে আপনি ব্যাপারগুলো কাউকে না জানিয়ে আপনি হচ্ছে নিজামের বউকে ব্যাপারগুলো জানান, ওনার বউকে ব্যাপারগুলো জানান, এরপরে দেখেন কি হয়। কারণ নিজামের বউকে, যেহেতু উনি একটা মেয়ে, তারপরে হচ্ছে নিজামের বউ একটা মেয়ে, তারপরে শেফালিও একটা মেয়ে যখন আরেকটা মেয়ের কাছে দুঃখের কথাগুলো বলবে, তখন ওই হয়তো নিজামের বউ ইচ্ছা করলে নিজামকে লাইনে নিয়ে আসতে পারবে, নিজামের বউর পক্ষে সম্ভব। এটা আমি বলেছি। বাট শেফালি আমাকে একটা ব্যাপার আবার বলছে যে আপন ভাইয়া, যে নিজামের বউকে আপনি ভালো মনে করতেছেন, উনিও কিন্তু অতটা ভালো না। আমি ওনাকে বললে কিন্তু উনি আরও খারাপ কিছু করে ফেলতে পারবে। তো আসলে উনিও এটাতে আসলে সুইটেবল না, এই সলিউশনটা। বাট আমার কাছে মনে হচ্ছে এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তার খোলা নেই। কারণ এই ঘর থেকে যদি সে চলে আসে, তাহলে তাকে ঋণটা দিতে হবে। অ্যান্ড ঋণটা 1 টাকা 2 টাকা না, এখনও 4.5 লাখ টাকার মতো বাকি আছে। শেফালির পক্ষে 4.5 লাখ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর তার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আর এই পরিবারে থাকলে সারাটা জীবন তাকে নিজাম এভাবে অত্যাচার করে যাবে। তো খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা। আর আপনাদেরও মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে শেফালির জীবনে, আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন। এবং শেফালি যদিও উনি কমেন্টস পড়বে, কিন্তু রিপ্লাই করবে না হয়তো, এটা আমার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আছে। আমি যার গল্প প্রচার করবো সে আমার লিসেনার্সদের সামনে প্রুভড হইতে পারবে না যে গল্পটা তার। প্রিয় বন্ধুরা, আপনাদের টেনশন করার কিচ্ছু নেই। সামনের মাসে আমি বাংলাদেশে যাচ্ছি এবং কুমিল্লাতে আমার অনেক বড় স্টুডিও হচ্ছে। ওই স্টুডিওতে যার গল্প সে এসে বলবে, ঠিকানা দিবে, সব কিছু দিবে, তখন কোনো প্রবলেম নাই। বিকজ আমি এখন বিদেশে আছি, আমি জানি না যে কোন গল্পটা ট্রু, কোনটা ফলস, কোন বিপদে কে আমাকে ফেলে দেয়। এই জন্য আমি একটু যেহেতু জীবনের গল্প, আমি একটু নিজেও ভয়ে আছি, যেহেতু আমি সরজমিনে জাস্টিফাই করি না, যার জন্য আমি এটাকে হচ্ছে সাপোর্ট করি না যে আপনারা লিসেনার্স যার গল্প তার সাথে আপনারা কানেক্ট হন। এটা আমি চাই না কেউ বিপদে পড়ুক, এই জন্য এই কাজটা করা। বন্ধুগণ, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প, এই অনুষ্ঠানে আমি আবারও হাজিরে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই।